শেখ সাহেব এবং হাসিনার দুজনেরই উদ্দেশ্য ছিল এই দেশটাকে ইন্ডিয়ার করদ রাজ্যে পরিণত করা। চেতনা ব্যবসা করে নগদে তারা ধরা খাইছে, ব্যবসাটা করতে গিয়ে ভুল টাইমে ব্যবসাটা করছে। এমন একটা সময় এই ব্যবসায় পুঁজি ইনভেস্ট করছে যেই সময় এই ব্যবসাতে ভাটা চলতেছে। মুক্তিযুদ্ধ সম্পূর্ণ ডিফারেন্ট একটা বিষয়। পিলখানা হত্যাকাণ্ডে ভারতের স্বার্থ আছে। ডক্টর আব্দুল মোতালেব মালেক মুসলিম লীগ, আবুল কাসেম মুসলিম লীগ, নেওয়াজ আহমেদ মুসলিম, এটা কিন্তু 71 সালে যে সরকার গঠন করলে টিক্কা খানের সময়। মানুষ দেখেছে যে রাজনৈতিক কর্মকাণ্ডে আওয়ামী লীগ যা করেছে বিগত সময়ে, এই 24শে 5ই আগস্টের পরে অদ্যাবধি একই ক্যারেক্টার বিমের মধ্যে আছে। 1971-এ বাংলাদেশ জামাত ইসলাম বারবার একটা কথা বলেছিল, আমাদের মুক্তিযুদ্ধটা হতে হবে আমাদের মধ্যে দিয়ে, এবং এই মুক্তিযুদ্ধের স্বাদটা আমাদের পেতে হবে। জামাতের যদি সবচেয়ে কমই রাজাকার হয়, রাগ করেন কেন? যে আমরা কি করি, আমরা ধর্মের টিকিট বিক্রি করি। দেখুন, জামাত ইসলামী একটা ধর্মীয় রাজনৈতিক দল। 24কে নিয়ে ব্যবসা বাণিজ্য করবার, 24কে ঘিরে পুঁজি তৈরি করার এবং টাকার মালিক হওয়ার, সেটা তো আমরা দেখতে পাচ্ছি না, যেটা আমরা আওয়ামী লীগের আমলে 71কে নিয়ে দেখেছি। 71 ব্যবসা। 36 জুলাই প্রত্যাশা প্রাপ্তি আমরা কি হলো, যদিও 22 সেপ্টেম্বর সম্ভবত 21 সেপ্টেম্বর জুলাই যোদ্ধা পরিচয়ে রংপুরে সংবাদ প্রকাশের জেরে লিয়াকত আলী বাদল নামে এক সিনিয়র সাংবাদিককে তুলে নিয়ে মারধর ও জোর করে ক্ষমা চাওয়ানোর চেষ্টার অভিযোগ উঠেছে, যিনি নিজেকে জুলাই যোদ্ধা বলছেন। বা এখন কি জুলাই যোদ্ধাদের মধ্যে কি জুলাই চেতনার কাজটা বেশি করছে, নাকি আসলে কোনো কারণে পরিস্থিতি চেঞ্জ হওয়ার কারণে, বা আমরা আগে দেখেছি মুক্তিযুদ্ধের চেতনা, এই চেতনা নিয়ে অনেকে এই কাজগুলো করতো, এখন কি জুলাই যোদ্ধাদের চেতনা বেড়ে গেছে কিনা? ধন্যবাদ। প্রশ্ন হচ্ছে যে একটা জিনিস আসলে খুব অর্কেস্ট্রেটেড ওয়েতে ব্যবসা আকারে কেনাবেচা হচ্ছে কিনা সেটা বলবার জন্য হচ্ছে যে আপনার একটা পারসিস্টেন্ট এফোর্ট দেখাইতে হবে, যে একটা জনগোষ্ঠী কন্টিনিউয়াসলি এইটা নিয়ে কবিতা লিখতেছে, গান লিখতেছে, আবৃত্তি করতেছে, নাটক সিনেমা বানাইতেছে, বুদ্ধিজীবীরা টকশোতে এগুলো নিয়ে কথা বলছে। এইরকম একটা অর্কেস্ট্রেটেড এফোর্ট আছে কিনা 24কে নিয়ে কেনাবেচা করবার, 24কে নিয়ে ব্যবসা বাণিজ্য করবার, 24কে ঘিরে পুঁজি তৈরি করার এবং টাকার মালিক হওয়ার, সেটা তো আমরা দেখতে পাচ্ছি না, যেটা আমরা আওয়ামী লীগের আমলে 71কে নিয়ে দেখেছি। 71 ব্যবসা। তো সেই জায়গাতে আমার কাছে মনে হয়েছে এগুলো খুবই বিচ্ছিন্ন ঘটনা, বাট স্টিল এই ব্যাপারগুলোতে আমাদের কালেকটিভলি সবাইকে বলতে হবে যে কোনো চেতনা ব্যবসার রাজনীতি বাংলাদেশে চলবে না। যে কাজটা ন্যায় সেটার জন্য আপনি কথা বলবেন, যেটা অন্যায় সেটার বিরুদ্ধে কথা বলবেন। আনিস ভাইয়ের কথা শুনতে শুনতে মনে হচ্ছিল যে আমি মনে হয় এখনো আওয়ামী লীগ আমলে বাস করছি, এখনো সম্ভবত হাসিনা দেশ চালাচ্ছে, আমরা কথা বলতে ভয় পাচ্ছি। আনিস ভাইকে আমরা নিজেরাও তো প্রচুর টকশো করি একসাথে। আনিস ভাইকে যে ভাষায় যত শক্তভাবে সরকারের সমালোচনা করতে দেখেছি, আমি জানি না যে ওনাকে ডিজিএফআই এসে এখনও কেন তুলে নিল না, এনএসআই অথবা এসবি কেন তুলে নিল না, ওনার বিরুদ্ধে 5টা মামলা কেন এখনো হইল না, ওনার বাসায় রাত 2টার সময় পুলিশ টকটক করে কিনা, ওনার পেশা ক্ষতিগ্রস্ত করবার চেষ্টা করছে কিনা, অথবা কোনোভাবে থ্রেটেন করবার চেষ্টা করছে কিনা সরকারের পক্ষ থেকে, এবং এরকম আরও কারা কারা আছে। কারণ এটা আমরাও বুঝতে চাই যে আসলেই উনি যেটা বলছেন এর সাথে আমি একমত না, কিন্তু প্রশ্ন হচ্ছে বলার অধিকার থেকে যাদেরকে তুলে নেওয়া হয়েছে তিনি অভিযোগ করেছেন। না, এটা তো প্রশ্ন হচ্ছে যে ওই যিনি টিচার, যে ঢাকা ইউনিভার্সিটির আইনের টিচার, তিনি সাডেনলি এই জুলাই আগস্ট মাসে এসে বুঝলেন যে বাংলাদেশে সংবিধান লঙ্ঘিত হচ্ছে, সংবিধানের অনেক ক্ষয়ক্ষতি হচ্ছে, সংবিধান থাকবে না। উনি 16 বছরে এতগুলো জাতীয় নির্বাচন, স্থানীয় নির্বাচন ম্যানিপুলেশনের সময় ওনার মাথায় কি এটা আসে নাই যে বাংলাদেশে সংবিধান ক্ষুণ্ণ হচ্ছে? বাংলাদেশে 800 আয়নাঘর হবার পরে কি ওই লতিফ সিদ্দিকী, জেরাই খান পান্না, এই যে মুক্তিযুদ্ধ ব্যবসায়ীরা আছে, প্রফেসর কার্জন, তাদের মাথায় কি কখনো আসে নাই যে আমাদের মানবাধিকার লঙ্ঘিত হচ্ছে? গুম, খুন, হত্যা, গণহত্যার পর গণহত্যা হয়েছে গত 16 বছর, ম্যাসাকার আফটার ম্যাসাকার, জেনোসাইড আফটার জেনোসাইড হয়েছে। ওনাদের তখন কি মনে হয় নাই যে বাংলাদেশে সংবিধান লঙ্ঘিত হচ্ছে? ওনাদের মনে হয় নাই যে ক্ষমতার উৎস জনগণ বলবার পরেও বাংলাদেশে সেই জনগণকে আওয়ামী চেতনা দ্বারা আবৃত্ত করে রাখা হয়েছে? ওনাদের মনে হয় নাই যে শত শত বিলিয়ন ডলার প্রতি বছর লুটপাট হচ্ছে কিন্তু সংবিধান লঙ্ঘিত হচ্ছে? ওদের কাছে মনে হয় নাই? সাডেনলি কেন গত জুলাই আগস্টে এসে ওনাদের মনে হইতেছে যে আমাদের তো এই সংবিধান নাই, সংবিধান লঙ্ঘিত হচ্ছে, অত কিছু একটা করা দরকার? প্রশ্ন হচ্ছে এইটা হইল প্রপার চেতনা ব্যবসা, এবং চেতনা ব্যবসা করে নগদে তারা ধরা খাইছে, ব্যবসাটা করতে গিয়ে ভুল টাইমে ব্যবসাটা করছে। এমন একটা সময় এই ব্যবসায় পুঁজি ইনভেস্ট করছে যেই সময় এই ব্যবসাতে ভাটা চলতেছে, জোয়ারের জমানাতে ছিল না।
এবং এরা সবাই কোনো না কোনো ফর্মে কিন্তু গত রেজিমের বেনিফিশিয়ারি, ডাইরেক্টলি ইনডাইরেক্টলি কোনো না কোনো ফর্মে বলেন। এই লতিফ সিদ্দিকী, উনি তো এই সরকারের এমপি মন্ত্রীও ছিলেন, চাকরি চলে গেছে, যদিও বলা হয় এক কারণে চাকরি গেছে, আসলে চাকরি গেছে অন্য কারণে, জয়ের সমালোচনা করছে, জয়ের লুটপাট নিয়ে কথা বলছে। তাহলে এই বেনিফিশিয়ারিরা সাডেনলি যে ব্যবসায়ী করছে, আপনি রংপুরের যে ঘটনাটা বললেন সেটার সাথে যদি এই ঘটনাটা মিলান, আগের ঘটনাটা হইলো প্রপার চেতনা ব্যবসা ৭১-এর, আর এই ঘটনাটা হলো একটা বিচ্ছিন্ন ঘটনা। কিন্তু আইন শৃঙ্খলা বাহিনী তাদের বিষয়টাকে আইনগতভাবেই মানে অ্যাড্রেস করতে হবে। আইন যেন কোনোভাবে লঙ্ঘিত না হয়, কারণ অধিকার যদি কোনোভাবে লঙ্ঘিত হয়ে থাকে, সেই বিচার, সেই ব্যবসাগুলো যেন, ব্যবসার পাশাপাশি বিচারটা যেন রাষ্ট্র এনশিওর করে, ওইটা আমরা চাইবো। আমার একটা প্রশ্ন করি ব্যারিস্টার ফুয়াদ, সেটা হচ্ছে জুলাই আন্দোলনে যারা ছিলেন এবং তারা যে স্বপ্ন দেখেছেন, যারা দেশের মানুষকে যে স্বপ্ন দেখানো হয়েছিল, এখন যে পরিবেশ পরিস্থিতি, আইন শৃঙ্খলা বলেন, এই যে মব তৈরি করে মাজার ভাঙা থেকে শুরু করে সবকিছু, এখন আনিস আলমগীরও ঠিক একই কথা বলছেন যে যারা আন্দোলন করেন তারা এখন ফ্রাস্ট্রেশনে ভুগছেন, তারা বলছেন এই আন্দোলন করা ঠিক হয়নি। আপনি কি বলবেন? না, এটা মনে করলে তো সারা দেশের মানুষ আবার নেমে আসতো। গত বছর যারা আন্দোলন করেছে, বর্ষপূর্তি পালন করলো, সাডেনলি যদি দেশের মানুষের মনে হয়ে থাকে যে না, আন্দোলন করে তো আমাদের কিছু আশা পূরণ হয় নাই, তারা লাখে লাখে কোটিতে কোটিতে রাস্তায় নেমে আসুক, প্রতিবাদ জানাক। গতকালকে আপনি একটা জরিপ দেখেছেন, ইনোভেশন একটা জরিপ করেছে, সেইখানে একটা মানে ম্যাসিভ মেজরিটি বলেছে যে এই সরকারের উপর তাদের আস্থা আছে, তারা নির্বাচন চায়, ফেব্রুয়ারিতে নির্বাচন দেখতে চায়, ভোট দেখতে চায়। ওভারঅল এই সরকারের উপরে যে কনফিডেন্স লেভেল, সেইটা নষ্ট হওয়ার মতো কোনো ঘটনা ঘটে নাই এখন পর্যন্ত। প্রত্যাশা এমন একটা জায়গা, এটা একটা কন্টিনিউয়াস প্রসেস। আনিস ভাইদেরকে মাথায় রাখতে হবে, আওয়ামী লীগ গত 16 বছরে যা যা ধ্বংস করে দিয়ে গেছে, সাডেনলি 1 বছর 13 মাসে এসে তার প্রত্যেকটা ভবনকে উচ্চ স্কাইস্ক্রাইপার বানানো সম্ভব না, এটা প্র্যাকটিক্যাল না। কিন্তু প্রশ্ন হচ্ছে রুট ঠিক আছে কিনা, যাবার পথ ঠিক আছে কিনা, সেখানে এই যাবার জায়গাগুলোতে কোনো ভুলভ্রান্তি হচ্ছে কিনা, বাড়াবাড়ি হচ্ছে কিনা, সেটা নিয়ে কন্টিনিউয়াসলি আমাদের ক্রিটিক করতে হবে, কন্টিনিউয়াসলি সমালোচনা করতে হবে। কিন্তু আপনি যদি বলেন যে আমার 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 হাজার হাজার লক্ষ লক্ষ এমপ্লয়মেন্ট কেন হচ্ছে না, আপনি একটা ইকোনমিকে ধ্বংস করে মাটিতে মিশাই দিয়ে গেছেন, আর মিশানোর পরে আপনি দাবি করছেন যে কই আমার এখানে জব হচ্ছে না কেন। একটা কান্ট্রিতে কখন এফডিআই আসে, কখন বিদেশি বিনিয়োগ আসে, কখন এখানে জব ক্রিয়েট হয়, এটা তো একটা প্রসেস আছে। এখানে তো আলাদিনের চেরাগ নাই যে ইনুস সাহেব ওনার চেরাগটা, ল্যাম্পটা অন করে দিচ্ছে আর এখানে লাখ লাখ জব তৈরি হয়ে গেছে। এইখানে কন্টিনিউয়াসলি গত 4 বছর ধরে এফডিআই মানে নাই, ক্লোজ টু জিরো। এখানে আপনার রিজার্ভ গত 5-7 বছর থেকে জিরোতে ছিল। গত 4 বছর পরে প্রথমবার দেখলাম এই মাসে আমার রাষ্ট্রের ব্যালেন্স অফ পেমেন্ট দিতে, লেনদেন, বিদেশি দেনা পাওনা শোধ করতে তাকে স্ট্রাগল করতে হয়নি, তার সাফিসিয়েন্ট ফান্ড আছে। তাহলে এইরকম একটা জায়গায় আমি বিদেশি বিনিয়োগ কীভাবে আশা করব, যেখানে গণতন্ত্র নাই, গুম খুনের স্বর্গরাজ্য হয়ে গেছে, আপনি বিরোধী দল নিশ্চিহ্ন করে দিয়েছেন, নির্বাচন ব্যবস্থা ধ্বংস করে দিয়েছেন, দেশে বিদেশে কারো টোটাল 40টা ব্যাংক রেড জোনে চলে গেছে। সেই আলাপটা না তুলে, এসালমের সাথে, এসালম যে আমার পুরো ইন্ডাস্ট্রি ধ্বংস করে দিয়ে গেছে, সেই আলাপটা না তুলে আপনি যদি এখন আশা করেন যে এইগুলো থেকে এখন আমাদের ইনভেস্টমেন্ট হচ্ছে না কেন, টাকা তো আছে, ব্যাংকও বলছে সাফিসিয়েন্ট এলসি করবার মতো, ইনভেস্টরদেরকে দেওয়ার মতো টাকা আছে, কিন্তু ইনভেস্টর তো নাই। আপনার টোটাল প্রসেস তো ডিসরাপ্টেড হয়ে গেছে। টোটাল এই অলিগার্ক চোর, এই চোরেরা তো এখন ঘুরে বেড়াইতে পারছে না, তারা তো একটা মানে গা ঢাকা দিয়েছে, শেল্টার খুঁজতেছে। কদিন আগে দেখলাম যে বড় বড় আওয়ামী চোররাও দেখলাম বিভিন্ন মিটিংয়ে বড় বড় রাজনৈতিক দলের পাশে দাঁড়ায় দাঁড়ায় ফটো সেশন করছে। এইটা সময় লাগবে, দুইটা কাজ করছে। জামাত বলেছে যে কারা কোথায় কোন বক্তব্যে বলেছে যে দাঁড়িপাল্লায় ভোট দিলে কিংবা জামাত ইসলামীতে আসলে জান্নাতের টিকিট পাওয়া যাবে, এটা প্রায় 1 মাস কিন্তু হয়ে গেছে। এখনো পর্যন্ত অফিসিয়ালি কোনো দল, কোনো ব্যক্তি বলেননি যে হ্যাঁ জামাতের সেক্রেটারি জেনারেল স্টেটমেন্ট আপনি দিয়েছেন, আপনার স্টেটমেন্টের প্রেক্ষিতে অমুক অমুক নেতা অমুক তারিখে তারা এই বক্তব্যটি দিয়েছেন। তো সেটি না করে একই ডোল নানাভাবে এটি মূলত বলার চেষ্টা করা হচ্ছে। দেখুন, জামাত ইসলামীকে নিয়ে এখন বলবে কি আসলে, আপনি যখন দলের বিরুদ্ধে বলবেন তখন তো আপনাকে বলার একটা ইস্যু লাগবে। এখন বিএনপি আজকে ইস্যুবিন হয়ে গেছে, কারণ 24-এর 5ই আগস্টের পরে বিএনপি যেই চরিত্রে আবির্ভূত হয়েছে, জনগণ মনে করছে যে আওয়ামী লীগ এবং বিএনপি তার একই ক্যারেক্টারে আছে। তো মানুষ যখন এই বিষয় নিয়ে বিএনপিকে ধিক্কার দিচ্ছে যে তাদের রাজনৈতিক সংস্কৃতি পরিবর্তন হয় নাই,
এবং যখন এককভাবে জনগণের মানে সব দেশ তাদের উপরে দিচ্ছে, কারণ এগুলো অন্যরা করেন না, তো সেই জায়গা থেকে এটা আপেক্ষিক বিষয় যে আমরা কি করি, আমরা ধর্মের টিকিট বিক্রি করি। দেখুন, জামাত ইসলামী একটা ধর্মীয় রাজনৈতিক দল। আমরা আমাদের কনস্টিটিউশনটা হলো, আমাদের দলের গঠনতন্ত্রটা হলো কোরআন সুন্নাহর ভিত্তিতে, এবং সেই আলোকে দীর্ঘ সময় দলটা তার ঐতিহ্যকে ধারণ করে আমরা পরিচালিত হচ্ছি। আমাদের দলের আমির আছেন, আমাদের কেন্দ্রের সুরা আছেন, সেই ভিত্তিতে আমাদের সংগঠন পরিচালিত হয়। আমরা মানুষকে বলি আপনি ইসলামের দিকে আসেন, আপনি ধর্মে আপনি অনুসরণ করেন ধর্ম। দেখুন, জামাত ইসলামী আমরা সব সময় ধর্মকে অনুসরণ করি, এটা আমাদের দলীয় আদর্শ, এটা আমাদের ব্যক্তির আদর্শ। আমরা কখনো সিজনাল মুসল্লি না। দেখুন, বাংলাদেশে আমরা আমেরিকা দেখেছি 96-এ যখন শেখ হাসিনা আসছেন, তিনি কি করেছেন, মাথায় পট্টি আর হাতে তসবি, জনগণকে বিভ্রান্ত করেছেন, মানে উনি খুব ভালো হয়ে যাবেন, এবং জনগণ বিভ্রান্ত হয়ে কিন্তু তারা তখন নৌকা প্রতীকে তারা আওয়ামী লীগকে ভোট দিয়েছে। আমরা দেখি আমাদের জাতীয় পার্টি যারা করেছেন, সবাই যখন নির্বাচন আসে, কেউ ওমরা করতে যান, কেউ যান শাহজালালের মাজারে যান, এবং মাথায় টুপি বিক্রির সংখ্যা বেড়ে যায়। তো জামাত ইসলামীতে আমরা সবসময় ইসলামের সাথে আছি, ধর্মের সাথে আছি। 5 ওয়াক্ত নামাজ আমরা অভ্যস্ত পড়তে, আমরা হালালকে মানি, আমরা হারামকে বর্জন করার চেষ্টা আমরা করি। তো আমাদের যাদের জীবনে পুরোটাই আমরা শরিয়াকে অনুসরণ করে চলার চেষ্টা করি, তো আমাদের সাথে ধর্মের ব্যবহার কিংবা এটি আসলে একটা অপ্রাসঙ্গিক কথা, এবং এই কথাগুলো বলে এটা ভিন্ন রাজনৈতিক উদ্দেশ্য হাসিলের চেষ্টা করা হয়। বাংলাদেশের জনগণ এখানে তো বোকা নন, আপনি কারা কি কথাগুলো বলছেন আর এগুলোর জবাবে জনগণ কি বলছে, যদি সেগুলো আপনারা বোঝার চেষ্টা করেন। আমার কাছে মনে হচ্ছে, আমরা প্রথম ভাবলাম যে হয়তো বিএনপি নেতাগুলো বলছেন, আমরা যখন দেখলাম তাদের দলের প্রধান ব্যক্তি, তখন বুঝতে পারলাম না, আসলে ওনার ইশারায় ইঙ্গিতে ওনার প্ররোচনায় কি হচ্ছে, বিএনপি টোটাল সব নেতারা, আর কোনো ইস্যু নাই, ইস্যু একটাই, যারা দাঁড়ান মাইকের সামনে বক্তব্য একটা, আর বক্তব্য নাই। আচ্ছা, জামাতের চাঁদাবাজি হবে, ওনাদের দেন না কেন? আমরা ধর্মীয় রাজনীতি করে বলে তো আমরা চাঁদাবাজি করি না। আমাদের এই বিগত সময়ে 60 থেকে 62 জন আমাদের এমপি ছিলেন, কেউ দুর্নীতিগ্রস্ত হন নাই। আমাদের এতগুলো চেয়ারম্যান ছিলেন, ইউনিয়ন পরিষদের কিংবা উপজেলা চেয়ারম্যান, কেউ দুর্নীতি করেন না। তো আমরা ধর্মকে অনুসরণ করে বলেই আমরা সৎ থাকার চেষ্টা করি, আমাদের ব্যাপারে টাকা পাচারের কোনো অভিযোগ নাই, এবং আমাদের ব্যাংক লুটের সাথে আমাদের কেউ সম্পৃক্ত না। তো আমরা তো মনে করি ধর্মীয় অনুশাসন মানার কারণে সততা, দুর্নীতিমুক্ত থাকা, দখলদারিত্ব মনোভাব না থাকা, কমিশন বাণিজ্য না করা, সুদ ঘুষের সাথে আমরা সম্পৃক্ত নই। এখন যারা মনে করেন যে যাদের দলীয়ভাবে যারা ধর্মকে চর্চা করতে চান না, যারা ব্যক্তি জীবন ও ধর্মকে মানতে চান না, ইসলাম যে একটা কমপ্লিট কোড অফ লাইফ, যারা এটাকে মানেন না, তারাই দেখি ইলেকশনের সময় জনগণের সিম্পিতি পাওয়ার জন্য, যে আমি একজন মুসলিম, আমাদের বাবু গয়েশ্বর মাথায় টুপি দেখেন, দেয় কিনা বলেন, উনি টুপি দেওয়ার কথা, উনি মাথায় টুপি দেন, বাবু গয়েশ্বর নানাভাবে জনগণকে আকৃষ্ট করার চেষ্টা করেন। যেহেতু বাংলাদেশের জনগণ বুঝে গেছে এখন, এবং এই ধরনের কোনো ধর্মীয় লেবাস গ্রহণ করে জনগণের মন জয় করে ভোটের মাঠে বিজয়ী হওয়ার এই যে একটা অবস্থা আগে ছিল, এটা পরিবর্তন হয়েছে। মানুষ এখন দেখতে চায় যার কাজ এবং কর্মের ধর্ম ব্যবহার আছে কিনা, যার জন্য এখন বিএনপি ওনারা টপ টু বটম এই কথা বলছেন। আলটিমেটলি কথা আপনি যে আতিকুর রহমান একটা বলেছেন, জামায়াতের বিরুদ্ধে কিছু বলার নেই দেখে তারা এই কথা বলছেন, কিন্তু কালকে তারেক রহমান আরেকটি কথা বলেছেন, যে একটি কথা এখন বাজারে ছাড়ছেন, আপনারা অমুক দলকে দেখেছেন, অমুক দলকে দেখেছেন, এখন এই দলকে দেখার সময় হয়ে গেছে। তিনি তখন বলেছেন যে এই দলকে তো আমরা 71-এ দেখেছি, তারা নিজেদের স্বার্থে লক্ষ লক্ষ মানুষকে হত্যা করেছে, না মা বোনদের ইজ্জত নষ্ট করেছে, এইটা তো সবচেয়ে বড় অভিযোগ। এখন আমি বলি, দেখুন, আমরা কি বক্তব্য ভুল বলছি? আমরা কখনো ক্ষমতা গিয়েছি? আমরা বলতে পারি না এটা, যে আপনি দানের শীষ দেখেছেন, নৌকা দেখেছেন, এবার আমাদেরকে দেখেন আমরা কি করি, এটা আমাদের একটু বলবো। এটা আমরা যে আমরা 2 জন মন্ত্রী ছিল আমাদের 2001 সাল থেকে 6 সাল, আমরা দুর্নীতি করি নাই, আমরা দুর্নীতি মুক্ত করতে পারবো, আমি বলবো সেটা। আমাদের কতটা যুক্তিকতা আছে। উনি যেটা বলেছেন, উনি কি ওনার আয়না চেহারা দেখেছেন? তো যে অভিযোগ এত বিরুদ্ধে, 91 সালে সেই দলের সমর্থনে ওনারা সরকার গঠন কিভাবে করলেন? তখন কি জনাব তারেক রহমানের মনে ছিল না এগুলো? 2001 সালে আমরা জোট করলাম, 20 বছর যে আমাদের একটা জোটবদ্ধ আন্দোলন করেছি, তখন মনে ছিল না? সমস্যা হচ্ছে কি জানেন, বিএনপি যে প্রত্যাশা করেছিল তারা 1 সিটে ক্ষমতা যাবে, দিনে দিনে
বিএনপির জনসমর্থন তলানিতে পৌঁছেছে এবং বিএনপি বুঝে ফেলেছে যে আগামী নির্বাচন ফেব্রুয়ারি মাসে হয়, নিরপেক্ষ হয়, বিএনপির ক্ষমতা আসার কোনো সম্ভাবনা নাই বলেই এখন টপ টু বটম আসার সম্ভাবনা, জামাতের আসার সম্ভাবনা আছে। সেটা পরে দেখা যাবে, কিন্তু আপাতত যা মাঠ পর্যায়ে অবস্থা লক্ষ্য করেছি আমরা, মানুষ এবার দানের শেষে কিন্তু ভোট দিবে না। মানুষ দেখতে, মানুষ পর্যালোচনা করছে, আগে যাই গোটা ঘটুক যে 5ই আগস্টের পরে রাজনীতিটা কেমন হচ্ছে। মানুষ দেখেছে যে রাজনৈতিক কর্মকাণ্ডে আওয়ামী লীগ যা করেছে বিগত সময়ে, এই 5ই আগস্টের পরে অদ্যাবধি একই ক্যারেক্টার বিএনপির মধ্যে আছে, যার জন্য মানুষ এবার নির্বাচনে বিএনপির প্রতীকে ভোট দেবে না বলে বিএনপি একটা সার্ভে করেছে একাধিকবার, প্রমাণিত হয়েছে না এবারে জনগণের চিন্তা পরিবর্তন হয়েছে, নারীরাও এবার বিএনপিকে ভোট দেবে না, যার জন্য এখন সে হয়তো আমরা সময় বলে দেবে। আপনার কাছে আমি আবার আসবো নীলুফার চৌধুরী মনির কাছে একটু যেতে চাই। নীলুফার চৌধুরী মনি, বলছিলাম নির্বাচন ঘিরে ধর্মের ব্যবহার আমরা দেখেছি। বিএনপির অনেক প্রার্থী বলেছেন যে তারেক রহমানের নাম নিতে গেলে অজু করতে হবে, এরকম বক্তব্য আমরা দেখেছি। নির্বাচন এলে পরে তারপরে আবার স্লোগান তো সবার আছে, এই প্রার্থী ওই প্রার্থী, অমুকের মালিক তুই আল্লাহ, এই বিষয়গুলো বারবার আসে, প্রতীকের মালিক তুই আল্লাহ। তো এবার জামায়াতের বিরুদ্ধে যে ধর্মের ব্যবহারের কথা বলছে, জামায়াত আমির আজকে বলেছেন নির্বাচন এলে যারা তসবি জপে তারা ধর্ম ব্যবহার করে, জামায়াত নির্বাচন নয় সারা জীবন তারা তসবি হাতে নয় বুকে ধারণ করে বলেছেন জামায়াত আমির ডাক্তার শফিকুর রহমান। এবং তিনি আরেকটা কথা বলেছেন, তাদের দল, ব্যক্তি বা গোষ্ঠীর রাজনীতি করে না, বরং জনগণের রাজনীতি করে। আর আরেকটা অভিযোগ যেটা আতিকুর রহমান বললেন যে বিএনপি বুঝতে পেরেছে তারা ক্ষমতায় আসছে না, সে কারণে এই ধরনের বক্তব্যগুলো দিচ্ছে জামাতের বিরুদ্ধে। ধন্যবাদ আপনাকে, যারা শুনছেন এবং যিনি আছেন আমার সাথে সবাইকে শুভেচ্ছা। দেখেন, লাস্ট কথার উত্তর দিয়ে শুরু করি। যদি তারা জানে যে বিএনপি আসছে না, তাহলে তারা এত গড়িমসি করছে কেন নির্বাচন করতে? তারা কেন নির্বাচন ভণ্ডুল করার চেষ্টা করছে? তারা তো ইলেকশনে দাঁড়ালেই পাস, তাদের তো অসুবিধা নাই যে আমি পিয়ান নিয়ে বসে থাকবো, আমি জিয়ান নিয়ে বসে থাকবো, আমি কাবিখা নিয়ে বসে থাকবো, তাদের তো এটার দরকার নাই। তারা তো একদম ভালো মানুষ, দুধে ধোয়া তুলসী পাতা। তো এই জন্য বলতে চাই যে এই কথাগুলো স্ট্যান্ডবাজি, এবং নির্বাচন আসলে স্ট্যান্ডবাজির পরিমাণ এত বেড়ে যায়, যারা স্ট্যান্ডবাজি করে অভ্যস্ত তাদের এখানে আরো বাড়ে। আমি বলবো না যে বিএনপির ওইখানে বাড়ে না, একদমই না, কিছুটা হলেও বাড়ে। যে কথাটা আপনি বলছেন অজু করার কথা, সেটা হলো অতিরিক্ত তেল দেওয়া। এটা কিন্তু ইসলাম হিসাবে ধরে নাই, ধর্ম হিসাবে ধর্মকে ব্যবহার করে নাই। অজুটা করা হচ্ছে, অজুর অর্থ হচ্ছে পবিত্রতা। যে নামাজ না পড়ে সেও কিন্তু হাত মুখ ধোয়, পরিষ্কার হয়, মনের পরিষ্কার হয়, শরীরের পরিষ্কার হয়, সেটাকে বোঝাতে চেয়েছে এখানে। আপনি ওটাকে ওই জায়গায় না নিয়ে আপনি এখানে ব্যক্তিগত তেল মারাটাকে, এটা জাতিকে বলে নাই। তার নাম নিতে হলে যে এটা বলছে দলের নেতাদের কথা, ওরকম করে কর্মীদের কথা। আর যেনারা এই কথা বলছেন, এখন বলছেন যে মাসুদের কথাই বলি। মাসুদ আমাদের শিবিরের ছেলে, অনেক ত্যাগ আছে তার, মায়ের খাইছে অনেক রকম, তারপরে সে যেটা বলতেছে এখন, এটা তো তার ত্যাগকে মনে করে দেয় না। তার মার খাওয়া, তার শরীরটাকে ঝাঁঝরা করে দেওয়া, তার পরিবারকে আপনার সমস্যায় ভীষণভাবে স্বৈরাচার ফেলেছিল, সেটাকে মনে করে না। সে যখন এখন বলে যে জান্নাতের টিকিট কে কে পেয়েছেন হাত তোলেন, কে কে কোথায় পেয়েছেন, এই জিনিসগুলো, আবার ওটাকেই উল্টায় যখন বলে আমরা জান্নাতের টিকিটের কথা বলতে চাইনি, আমরা বলি নাই, আমরা জান্নাতে যাওয়ার রাস্তার কথা বলতে চেয়েছি বা ইত্যাদি ইত্যাদি। আপনি যখন শাহজাহান চৌধুরীর মতো একজন প্রবীণ সংসদে যাওয়া একজন মানুষ, উনি যখন বলে যে উনি এত বুজুর্গ ব্যক্তি যে উনি চাইলেই সূর্যকে থামিয়ে দিতে পারে, থেমে যেতে বাধ্য সূর্য। তো এই যে ধর্মের বাড়াবাড়িগুলা চরমভাবে, শুধু তাই না, তাদের এই নেতারা যে কথাগুলো বলছে ওগুলাই তাদের নেত্রীদের, ছাত্রী সংস্থা বলেন, আরেকটা যে করে ওটার নাম কি, যে শুক্রবার করে যে মজলিস করে নারীরা, তাদেরকে তালিমের নারীদেরকে ঘরে ঘরে পাঠাচ্ছে। তারা পাঠায় এইগুলাই তারা কোরাস গানে পরিণত করছে। কি বলতে হবে, একজন নারীরে কিভাবে মাথায় হাত বুলিয়ে কি বলতে হবে, তাকে চকলেট বিস্কুট কি তার বাচ্চাদের জন্য নিয়ে যেতে হবে, পাশাপাশি তাকে পয়সার একটা দেওয়া যে তোমার ঘরে অভাব আছে, আমি তোমাকে এই গরু কেনার টাকা দিব, ছাগল কেনার টাকা দিব, এটা করে দিব, ওটা করে দিব, তোমার এই জায়গাটা দখল হয়েছে, আমরা এটা চেষ্টা করব, ইত্যাদি ইত্যাদি। যাকে যেটা বলে ভোট নেওয়া যায়, সেই ফ্যাসিস্টের কথাই মনে করিয়ে দেয় তারা। আজকে যে কথাটা
তাদের চিফ বলেছেন, আমির বলেছেন যে তসবি নিয়ে নিয়ে কথা বলে, তসবি আমাদের বুকে আছে, ভালো কথা, তসবি যদি বুকে থাকে এটা বলতে হয় না, বলার প্রয়োজন পড়ে না। আল্লাহ কি বলছে, আপনি যদি কাউকে সাহায্য করেন, মানে ইসলাম এত পবিত্র ধর্ম, এত মানে ডেভেলপ ধর্ম, বৈজ্ঞানিক ধর্ম, যে আপনি যদি কাউকে সাহায্য করেন, সহযোগিতা করেন, আপনি যেন ডান হাত বাম হাত যেন না জানেন। তো এত নীরবে, এত গোপনে আপনি কয় রাকাত নামাজ পড়লেন? অনেক মানুষ আছে সারা জিন্দেগি ভর নামাজ পড়ছে, সারা জিন্দেগি ভর মানুষের গীবত করছে, এবং ওই ইসলামের হিসাব অনুযায়ী তার জন্য কিন্তু দুজক অবধারিত ইসলামের। এবং আপনি মনের দিক থেকে কি আস্তিক না নাস্তিক না ফেরেশতা না শয়তান, এটি কিন্তু কিছুটা আপনি জানেন, আপনি যদি প্রকাশিত না করেন কিছু, আর সম্পূর্ণটা আপনার সৃষ্টিকর্তা জানেন, তাই না? কিন্তু এই যে এই একটা বিশেষ দল করলে, যারা কিনা তাদের দলের নামের সঙ্গে ইসলাম জড়িত, অথচ ইসলামকে যে কোনো জায়গায় তারা ফেলে দিচ্ছে, তারা ইসলামকে ব্যবহার করছে যেখানে যেটুক থাকে। আমি চ্যালেঞ্জ করে বলি, আপনি ওনাদের গঠনতন্ত্রে বলেন তো কোনখানে ওনাদের হিন্দুদেরকে নেওয়ার কোনো রাইটস আছে কিনা, হিন্দুদের কমিটি করার রাইটস আছে কিনা? করেছে না? করেছে, হ্যাঁ? দিয়েছে। আপনার ওনাদের গঠনতন্ত্রে জিজ্ঞেস করেন তো, নারীদের হিজাব ছাড়া, নেকাব ছাড়া বাইরে বাড়ানো যায় কিনা? আপনি ডাকসুর নারী নেত্রীদের হিসাবটা করেন তো, যাদেরকে নমিনেশন দিচ্ছে তারা কেমন, তারা কি? আপনি ওইখানে চাকমাকে দিছে একজন, চাকমা আমার কাছে মানুষ, আমার কাছে সুনাগরিক, শিক্ষিত, কিন্তু ওনাদের কাছে কিন্তু এটা না। ওনাদের কাছে ওনাদের আরবি লাইনে যারা শিক্ষিত হবে সেটাই একমাত্র শিক্ষিত। কেন দিয়েছে বলে মনে হয়? হ্যাঁ, কেন দিয়েছে বলে? ওই যে রাজনীতির জন্য, ভোট পাওয়ার জন্য যখন যেখানে যাকে ব্যবহার করা দরকার, আপনার একজন হুজুর, দাড়িওয়ালা হুজুর যখন মঞ্চে দাঁড়ায়, আপনার পূজা মণ্ডপে দাঁড়ায় যখন গীতা পাঠ করে, আপনি বলেন তো এখানে কোন ধর্মটা ব্যবহার করলো? সে ওইখানে বুঝাইলো আসি আমি তোমাদের সঙ্গেও। কিংবা যখন বলে, যখন গুপ্ত রাজনীতির কথিত সভাপতি শিবিরের, গুপ্ত রাজনীতির, কারণ সে যে সভাপতি ছিল আমরা আগে জানতাম না, শুনিও নাই কোনোদিন, তারাও শুনছে কিনা সন্দেহ আছে। সেই যখন বলে যে রোজা আর পূজা হচ্ছে মুদ্রার এপিঠ ওপিঠ, আপনি বলেন কোথায় আস্তিকতাবাদ, কোথায় নাস্তিকতাবাদ, কোথায় একাত্মবাদ, কোথায় বহুত্ববাদ? সেই বহুত্ববাদকে আপনি একসঙ্গে একটা পয়সার এপাশ ওপাশ ধরায় দিলেন। অথবা আপনি যখন বলেন কৃষ্ণ, মুসা, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তারপরে কি আরো এরকম দু একটা হিন্দু নাম সঙ্গে মিলায়া যখন আপনি মুসলিমের সঙ্গে একাকার করে দেন, তখন আপনি বলেন তো যে এটা ভোটের জন্য রাজনীতি না? যেখানে ধর্ম ব্যবহার করছে, যেখানে যার ধর্ম ব্যবহার করছে, কারণ 10-12% ভোট হচ্ছে হিন্দুদের বা অন্য ধর্মাবলম্বীদের, সেই জায়গাটা তাদের ওইখানেও দখলদারিত্ব করতে হবে। নারীদের দিয়ে অবলা নারীকে অথবা অর্ধশিক্ষিত নারীকে কনভিন্স করার জন্য ওইখানে বেহেস্তের টিকিট দিয়ে পাঠানো হচ্ছে, আবার বাইরে আলোচনা হচ্ছে, আবার এইখানে আপনার এই জায়গাটায় আপনার তারা ভোটের রাজনীতি করছে। ধন্যবাদ। আমি এই যে ভোটের রাজনীতির জন্য তারা যা খুশি তাই করছে, যা তাদের গঠনতন্ত্রে নাই সেটাও করছে, যেটা গঠনতন্ত্রে আছে সেটাকেও বাদ দিয়ে দিচ্ছে। গঠনতন্ত্রে এটা ইম্পসিবল কোন ইসলাম পার্টির সঙ্গে আরেকটা অন্য ধর্মের পার্টির শাখা হতে পারে, এটা অন্তত পক্ষে গঠনতন্ত্রে তাদের নাই। আমি তার কাছ থেকে শুনবো আজকে যিনি অতিথি। আপনারা ভোটের রাজনীতি করেন, তিনি অভিযোগ করেন, কিন্তু আমার প্রশ্ন একটাই, আমরা দেখেছি বেগম খালেদা জিয়া অসুস্থ, সেখানে আপনাদের জামাতের আমিরও তাকে দেখতে গেছেন, কিন্তু তারেক রহমান আসতে পারছেন না। এইটা নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ উল্লাস দেখা যাচ্ছে। এখন বলা হচ্ছে যারা উল্লাস করছে তারা জামায়াতের বট বাহিনী। তারেক রহমান আসতে না পারায় কি জামায়াত কি খুশি কিনা একটু জানতে চাই। দেখুন, এখানে জামাতের খুশিরও কিছু নেই, আমাদের অখুশিরও কিছু নেই। তারেক রহমান তিনি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। বিএনপির কর্মীরাই মনে করেন দেশে আসা প্রয়োজন, কারণ উনি দীর্ঘদিন উনিও জুলুমের শিকার, উনি লম্বা সময় দেশের বাইরে ছিলেন। 5ই আগস্ট ওনার মামলাগুলো মোটামুটি নিষ্পত্তি হয়েছে, ওনার দলের নেতারাই উনি দেশে আসুক, এখন উনি অদৃশ্য কারণে আসছেন না। এতে আমাদের আসলে খুব বেশি চিন্তার কারণ নেই। আমরা তো মনে করি সবাই না, ওটা মনে করি আমরা মনে করি ক্লিয়ার হওয়ার কিছু না। শুনেন, খেলার মাঠে উভয় পক্ষ যদি স্ট্রং খেলাটা ভালো হয়, জামাত কখনো একপাক্ষিক খেলা পছন্দ করি না।
নির্বাচনে আমাদেরও কৌশল থাকবে, বিএনপিরও কৌশল থাকবে। সেই কৌশলকে জনগণ বিশ্লেষণ করবে, তারা ম্যান্ডেট দেবে। আর আমরা বিএনপি অমুক না আসলে খুশি হই, এই ধরনের আসলে কোনো ধরনের চিন্তা আমাদের মধ্যে নাই, এটা মনে করি। আর আমরা এখন জনগণ যে কোনো নেগেটিভ মন্তব্য করলে সব জামাতের লোকেরা করে, এটা কিন্তু এক ধরনের মিথ্যাচার আসলে। ওই যে তাদের প্রোফাইলে গেলে আপনাদের জামাত আমিরের ছবি দেখা যায়, কত প্রোফাইল করেন আপনি, সাইদের ছবি দেখা যায় করেন। এখন কেউ যদি আমার নাম আমি ধরতে পারবো না আসলে। এগুলো এক ধরনের গ্রুপ এরকম আছে যারা টোটালটাই বিভ্রান্ত করার চেষ্টা করে থাকে। জামাতের আমাদের দলীয় আদর্শের মধ্যে আমরা বলেছি কেউ ফেক আইডি ব্যবহার করবেন না, এবং ফেক আইডি ব্যবহারে কোনো লোকের যদি করে থাকেন শৃঙ্খলা ভঙ্গ করলেন, আমরা দলীয়ভাবে এটি অনুমোদন করার কোনো সুযোগ নেই। দেখুন যেটা আপা বলেছেন নির্বাচন বন্ডুল করার প্রচেষ্টা, আমরা গত এক সপ্তাহ থেকে পত্রিকায় নিউজ পাচ্ছি, এবং সেই নিউজের অন্তরালে হচ্ছে এখন বিএনপি ইলেকশন চাচ্ছে না, জামাত ইসলামের আমি কিন্তু চট্টগ্রামে বলেছেন, কিন্তু গুঞ্জন আছে এখন ইলেকশন পর হইলে কি হবে। আমরা স্ট্রংলি বলেছি এবং চট্টগ্রামের সমাবেশে বলেছেন যে কোনো অবস্থাতেই নির্বাচন পেছানোর কোনো সুযোগ নাই, দেশের কি হয়ে যাবে, ক্ষতি হয়ে যাবে। তো যেখানে জামাতের আমিরের এরকম ওপেন বক্তব্য, সেখানে করে 2 সপ্তাহ কিন্তু বিএনপি কোনো বক্তব্য দিচ্ছে না। নানা সমীকরণে জনগণ মনে করে এখন বিএনপির জন্য ফিল্ডটা উপযুক্ত নয় বলেই তারা এখন নানা অজুহাত তৈরি করে বিএনপি অসুস্থতার করা হচ্ছে। আমার কাছে সময় খুবই কম, আমি একটা নতুন প্রশ্নে চলে যাই। সেটা হচ্ছে একজন সিনিয়র সাংবাদিক যিনি মুস্তাফা ফিরোজ, তিনি বলেছেন একটি টক শোতে বলেছেন, স্বাধীন বাংলাদেশে এসে টক শোতে মুক্তিযুদ্ধ স্বাধীনতার বিরুদ্ধে কথা বলেন কিছু আলোচক, এটা কোনোভাবে মানা যায় না। আমরা দেখেছি জামায়াত সমর্থিত কয়েকজনকে দেখা যাচ্ছে মুক্তিযুদ্ধ স্বাধীনতার বিরুদ্ধে কথা বলছেন, এবং জামায়াত কিভাবে মুক্তিযুদ্ধ স্বাধীনতা স্বাধীনতার বিরুদ্ধে কথা বলার জন্য কাউকে দায়িত্ব দিয়েছেন? দেখেন এগুলো এক ধরনের ন্যারেটিভ। আপনি টক শোকে মেহমান কি জামাত ইসলামী ঠিক করে দেয়? জামাতে যেমন আমি জামাতের সুরা সদস্য, আপনি আমাকে বলতে পারেন, আমার কথা দায়িত্ব, কিন্তু যিনি যান হলো ব্যক্তি পরিচয়, সেটাকে জামাত কিভাবে হলো? আমি তো জামাতের পদ হোল্ড করি, আমি শিবিরের সাবেক সভাপতি, আমাকে ধরে আমি জামাতে এখানে আসছি, কিন্তু বিভিন্ন ব্যক্তিদেরকে নিজেরাই কিন্তু ফোনে দাওয়াত দেন। তিনি যখন কোনো কথা বলে ফেলেন তার মতো করে, কারণ এটা আবার জামাতের দিকে ইঙ্গিত করাটা কিন্তু শোভনীয় নয়। কারণ জামাতে যারা থাকেন তাদের পদ থাকে, পরিচয় থাকে, যেই জায়গায় তিনি হন না কেন। এখন যিনি কথাগুলো বলেন যদি তার কোনো পরিচয় না থাকে, কারণ যদি তিনি তার কথাটা বলে ফেলেন যৌক্তিক মনে করে, সেটাকে জামাতের উপরে কিন্তু চাপানো ঠিক নয়। আমরা মনে করি এখন সবাই বলে অসুবিধা কি আছে, বিগত 15 বছরে কি আওয়ামী লীগ কম বলেছে? এবং বলা যায় যে মিডিয়া অঙ্গনে একচেটিয়া কথা বলেছে না, সেখানে বিকল্প কথা বলার সুযোগ পাওয়া যায়নি। এবং ইতিহাস অনেকের মতো করে পড়াশোনা করেন, তিনি সে আলোকে বলেন, জনগণ বিশ্লেষণ করবে ইতিহাসের পাঠটা কার সেখানে সত্য ছিল। সুতরাং কেউ যখন সত্যকে সামনে নিয়ে আসেন, যদি এটাকে আপনার পছন্দ না হয়, তখন এটাকে একটা দলের উপরে ন্যারেটিভ দাঁড় করিয়ে দেওয়াটা কিন্তু এটাও কিন্তু এক ধরনের সাংবাদিকতার আমার কাছে ইথিক্সের পরিপন্থী আমার কাছে মনে হচ্ছে। আমি একটু শেষ করি, যেটা আপা বলেন যে গুপ্ত, এখন যদি আমি যখন কথা বলছি, আমি কিন্তু গুপ্ত রাজনীতির লোক যদি বলি আমি 2016 শিবিরের সভাপতি ছিলাম, তখন কোনো মিডিয়া আমাদের কাভারেজ দিত। আমি 2014-15 শিবিরের সেক্রেটারি জেনারেল ছিলাম, তো আমি তো গুপ্ত লোক আসলে। আমাদের তখন এমন অবস্থা ছিল, আমরা সব চালাতে পারতাম না যে শিবির, তার মানে এমন ভয়াবহ অবস্থা ছিল। তো যেই সময় মিডিয়া টোটালটাই শিবিরকে অ্যাভয়েড করেছে, আমাদের কোনো স্টেটমেন্ট মিডিয়াতে আসে নাই, আমাদের কোনো মিছিল মিডিয়াতে আসে নাই। তো সেখানে মিডিয়া যেখানে বলা যায় টোটালটাই নিয়ন্ত্রিত ছিল জামাত শিবিরের বিরুদ্ধে, এখন সেখানে কে কোন নেতা ছিলেন যদি সেটা মিডিয়া উপস্থাপন না করে, সেটা আমাদের দায়ভার সেখানে কোথায়। আমরা অলওয়েজ ওপেন ছিলাম এবং আমাদের সব কার্যক্রম ওপেন, কিন্তু মিডিয়াগুলো আমাদেরকে সে ফোকাস না করার কারণে অনেক গুপ্ত। আসলে গুপ্তের সাথে আমাদের কোনো সম্পৃক্ততা নেই, আমরা অলওয়েজ ওপেন। ধন্যবাদ নীলোফা চৌধুরী মনি। আমরা দেখেছি উনিও বলেছেন 91-96 তাদের সাথে যুক্ত হয়ে আপনারা ক্ষমতায় গেছেন, 2001-06 জোট করেছেন। একজন সাংবাদিক মাহবুব কামাল তিনি বলেছেন বিএনপির কি অযোগ্য নেতৃত্ব তারা নিজেরাই বুঝতে পারেনি, তাদের আসল শত্রুকে তারা বুঝতে পারে না। আওয়ামী লীগের চেয়ে সবচেয়ে বড় শত্রু হচ্ছে জামাত, সেই বন্ধু ছিল এক সময়, সেই শত্রুতে পরিণত আপনাকে শত্রু হিসেবে মনে করেন কিনা সেই বন্ধুকে? দেখেন, এটা উনি আংশিক সত্য বলেছেন। আংশিক সত্য এই জন্য বলেছেন, সরলতা নিয়ে চললে একরকম, বিএনপি যেটা করেছে সরলতা নিয়ে করেছে। বিএনপি যেহেতু
কিছু অন্যায় করে সেটা নিজ দলের মধ্যেই করে, বাইরে যায় করতে পারে না, করেও না। জামাতকে বিএনপি মনে প্রাণে যেটুকু দিয়েছে করেছে। আপনি ওই যে উনি বললেন আতিক সাহেব যে আমরা কখনো ক্ষমতায় ছিলাম না, ক্ষমতার অংশীদার আর ক্ষমতার মধ্যে পার্থক্যটা কি ভাই? আপনাকে কিন্তু অংশীদারিত্ব নিতে হয়েছে, আপনি অংশীদারিত্ব করেছেন, 5 বছর মন্ত্রী থেকেছেন আপনারা, তাহলে সেইখানে আপনি এখন দায় দায়িত্ব নিবেন না অথচ গাছের ফল পুরাটাই খাবেন, এটা তো হইতে পারে না। এখনো যেমন এই সরকারের ঘাড়ের মধ্যে বসে আপনি কান ধরে বসে আছেন, সরকার নাড়াচাড়া করতে পারছেন না, আপনি যা বলছেন সরকার তাই শুনছে। সর্বশেষ যেটা সরকার আপনার এই যে কি বলে পিআর পদ্ধতি যেটা দিল আপনার ইলেকশনটা, গণভোটটা আপনার দিল কার জন্য? জামাতের জন্য। এবং সর্বশেষ আরো অনেকগুলো এরকম কাজ করেছে যেটা জামাত চেয়েছে, জামাত যেভাবে চেয়েছে সেইভাবে কাজ করেছে। তো আমরা এইটা মনে করেছিলাম, কিন্তু এখন তাদের যে একদম 5ই আগস্টের পরে রাতারাতি মানে চক্ষু পাল্টি দেওয়া যাকে বলে, চোখ উল্টে দেওয়া, এই উল্টানোর যে জিনিসটা, এটা বিএনপি নতুন করে শিখলো জামাতের মতো একটা দলের কাছে। সেটা নিয়ে বিএনপি অরিড না, কারণ বিএনপি কে গেল কে আসলো বিএনপির কিচ্ছু আসে যায় না। দেখেন না বিএনপি একাই প্রায় 300টা দিয়েই ফেলেছে মনোনয়ন। তো এই কারণে বলছি যে জামাতের পদ পদবীর কথা একটা কথা আসছিল, উনি বললেন কিন্তু মতিউর রহমান নিজামীর সিটে দেয়নি কিন্তু বিএনপি, ওটি কি ওনারা ছেড়ে দেবেন? না, ওনার নিশ্চয়ই ওইখানে কাউকে দিবে, হিসাব করে দিবে। এটা একটা মতিউর রহমান নিজামী তো আর এখন নাই, তার সন্তানরা ইলেকশন করছে, সেটা হিসাব করে দিবে ওই জায়গায়। হয়তোবা যে কয়েকজন আছে জোটের কেউ থাকলে জোটের জন্য একদম শেষ পর্যন্ত জোটের যারা থাকবে তাদেরকে চিন্তা করবে। আমি যেটা বলছি জামাতের পদ পদবীর কথা, আপনি বলেন তো যে উনি স্বীকারই করলো ওনার পদে ওনারা স্বীকার করে নাই, ওনারা জানে ওনাদের পদ কি, আমরা কেউই জানি না, সমস্ত বাংলাদেশ অন্ধকারে। এখন ওনারা জানে। আপনার ডাকসুর নির্বাচন, আপনার সাদিক কায়ুমের পদ কি কেউ জানতো? ইলেকশনের আগ পর্যন্ত কেউ জানতো? ইলেকশনটাও যে করেছে তারা কি শিবিরের হয়ে ইলেকশন করেছে? তারা তো বৈষম্য বিরোধী একটা জোট বানায় সেইখানে সেটার সঙ্গে ইলেকশন করেছে। এই যে তাদের অবস্থানটা, এই অবস্থানটা তারা যেভাবে পারে, এটা বিএনপি বা এই সমমনারা কল্পনাই করতে পারে না। এবং এই যে গুপ্ত হঠাৎ করে যে আজকে যে কথাটা ওনাকে জিজ্ঞেস করলেন সে স্বীকার করলো না, তার যে গুপ্ত পদ নাই কে বলেছে? নইলে তারা তো খায় দেয় কাজ কি? আপনি তার বডি ল্যাঙ্গুয়েজ বিহেভিয়ার দেখছেন? কোনো সুস্থ মানুষের এই বিহেভ থাকে? আমি আপনারা বলি, আমি আপনার পাশের বাড়ির একটা টকশোতে গেছি, ফার্স্ট দেখছি ওই দিন, একটা পুরুষ একটা নারীকে দেখলে বয়স যাই হোক না কেন মিনিমাম সৌহার্দ্য সৌজন্য থাকে। সে প্রথম কথায় আর্গুমেন্টের জায়গায় আমি যখনই মুখ খুললাম তখনই বলে মনিয়াপা ডিগ্রি নাই কদমালির মতো কথা বলবেন না। আমি অবাক হয়ে গেছি, এটা কি কোনো বিহেভ হতে পারে? এটা কোনো বিহেভ হতে পারে? আমি তার চেয়ে বয়সে বড়ই হব। আপনার এরপরে আরো 5-6টা টকশোতে আমাকে ডেকেছে, আমি তার সাথে যাওয়ার মানে আমি বলতে পারেন যে অ্যাভয়েড করার অর্থ হচ্ছে যে তুমি আনসিভিলাইজড, বাট আমি এটা হতে পারি না, আমি জেনে বুঝে আনসিভিলাইজডের সঙ্গে যেতে পারি না। মিনিমাম হলে যাওয়া যায়, ম্যাক্সিমাম আনসিভিলাইজডের সঙ্গে কিভাবে যাবে? এটা যে জামাত তাকে বলির পাঠা বানায় ছেড়ে দেয় না এমন তো কোনো কথা না, কোনো কথা নেই। ধন্যবাদ। আমি আপনার কাছে আসবো। জনাব আতিকুর রহমান, এনসিপি একটি বিশাল অভিযোগ করেছে জামায়াতের বিরুদ্ধে। তারা বলেছেন 5 আগস্ট পরবর্তী নতুন রাজনৈতিক সংস্কৃতির পরিবর্তে জামায়াত পুরনো সহিংস ও আধিপত্যবাদী রাজনীতির পথে নতুন খেলোয়াড় হিসেবে আবির্ভূত হতে যাচ্ছে। আপনারা এখন সহিংসতার পথে হাঁটছেন। শোনেন, যদি কারো বাসায় কম্পিউটার থাকে বহু জিনিস লেখা যায় টাইপ করে, টাইপ করছে তারা, এখানে মঞ্চে টাইপ করে দিল। এই সমস্ত কথাকে আমরা খুব বেশি আমলে নিচ্ছি না। এনসিপি তাদের রাজনীতি অলরেডি দিক হারিয়ে ফেলেছে। কে যে কখন কোন কথা বলে, এই কখনো বিএনপির বিরুদ্ধে, এই জামাতের বিরুদ্ধে, করুক না জোট, আমরা দেখব। এবং এনসিপির অতি কথন অতি বোঝা এদেরকে সামনে বিচ্ছিন্ন করে দেবে। তারা দেখুক না রাগ কোথায় আছে। এই জোট আপনাদের ভোটে ভাগ দেবে না, ওটা মনে করছি না আমরা। এনসিপি টপ টু বটম জানে না এদের পিছনে কারা কলকাঠি নাড়েন, কিন্তু এদের যে তারা যে বলবেন তারা না, তারা তাদের বড় কথা তারা বলে থাকেন। এটিকে আমরা কি বললো না বললো, দেখুন অনেক কথাই তো বলা যায় সেখানে। জামাত কোথায় সহিংসতা করেছে, এর ভিত্তিটাকে বলুন, প্রমাণ করুক। এনসিপি আজকে প্রমাণ করুক,
নাহিদ সাহেবের বয়স তাদের বয়স কত হয়েছে তাদের সেখানে? যারা পাবনা ঈশ্বরদীতে হামলার বিষয়টা নিয়ে তারা বিবৃতিতে দিয়েছে, সেটা পত্রিকা আসছে না, এখনো প্রমাণ হয়েছে? এখনো প্রমাণ হয়েছে? আপনি একটা কথা পত্রিকা আসলো, একটা ঘটনা আপনি এখনো প্রমাণিত নয়, ওটাকে দিয়েই পরে যাচ্ছে আপনাদের মধ্যে কিভাবে এটা হবে? একটা ঘটনা আসলো যেখানে হাজারো ঘটনা প্রতিনিধিত্ব করছে, আপনি সেই ঘটনার সাথে একটা ঘটনাকে মিলে বিবৃতি দিবেন? এনসিপি রাজনৈতিক যথেষ্ট অপকৃত আছে, এদেরকে এরা রাজনীতি আসছে, আমরা আশা করেছিলাম ভালো কিছু করবে, কিন্তু তাদের অতি কথন, অদূরদর্শিতা এবং বেশি বোঝার চেষ্টা করা, এটা তাদের জন্য একটা আত্মঘাতী কাজ হচ্ছে। এবং তারা বুঝে ইলেকশনে আসলে তারা কোন পর্যায়ে আসে। আমরা এটা খুব বেশি আমলে নিচ্ছি না, তারা মানে বয়স কম তো, তারা হলো খেপে যায়। এই যে রাজনীতি একটা ম্যাচুরিটি প্রয়োজন ছিল, এই জায়গায় যথেষ্ট এনসিপির গ্যাপ আছে। একটা হঠাৎ আন্দোলন করে সফল হতো এক জিনিস, কিন্তু রাজনীতিতে ফোড় খেয়ে 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 অভিজ্ঞতা অর্জন অনেক কঠিন জিনিস। ওই জায়গায় তাদের গ্যাপ আছে এবং তারা বুঝবে ভবিষ্যতে তাদের কোথায় কোথায় তারা সেখানে গ্যাপটি করেছেন। আমরা এটা নিয়ে খুব বেশি তারা কি বললো একদম আমলে নিয়ে কথা বলে তাদের যে 3 দলের জোট হলো, এই জোটটা নিয়ে আপনারা শঙ্কিত কিনা? না, এটা আমাদের কোনো, এটা আমরা কোনো হিসাবে করছি না। শুনেন, যাদের ধরে লোক থাকে না, তারা 20 দল করলে কিছু আসা যায় না, আমাদের 100 দল কোনো আসা যায় না। লোক নাই, জন নাই, একটা জামাতের একটা ইউনিয়ন পর্যায়ে যা লোক আছে, এই 3 দলের পুরো বাংলাদেশে সে লোক নাই। সেদিন আমরা খুব বেশি আসলে হিসাবে নিচ্ছি না কে বললো সেখানে। ধন্যবাদ। আমি একটু আবার নীলুফার চৌধুরী মনির কাছে যেতে চাই। নীলুফার চৌধুরী মনি, গতকালকের ঘটনা, গতকাল ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদের উপর হামলা করেছে স্থানীয় বিএনপি নেতাকর্মীরা। তিনি অভিযোগ করেছেন বিএনপি নেতাকর্মীরা বলেছেন এখন পর্যন্ত এলাকায় আসতে দিচ্ছি, নির্বাচনের আগের দিন এখানে আর আসবেন না। তিনি বলেন বিএনপির একাংশের আচরণ নব্য আওয়ামী ফ্যাসিবাদের মতো। বরিশালের বাবুগঞ্জে পীরগঞ্জে বি পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদের উপর এই ধাক্কাধাক্কি হয়েছে। তিনি, তার অপরাধ ছিল, তিনি শুধু বলেছেন যে চাঁদাবাজদের কথা, কিন্তু কারো নাম নেননি, বিএনপির কোনো নাম নেননি, কোনো দলের নাম নেননি। তারপরও তাকে এভাবে হেনস্থা করা, শারীরিকভাবে হেনস্থা করার বিষয়টা আসার পর ব্যারিস্টার ফুয়াদ তিনি সংবাদ সম্মেলন করেছেন। তিনি নব্য ফেসিবাদ বলছে। বিএনপিকে আসলে কি নব্য ফেসিবাদ হয়ে উঠছে, বা নির্বাচনে অন্যান্য দলের প্রার্থীদেরকে কি আসলে নিরাপদে তাদের প্রচারণা চালাতে দিবে ভবিষ্যতে? দেখেন, ঘটনাটা দুঃখজনক। ফুয়াদের উপর ঘটনাটা আমি দুঃখজনক বলবো, যে এটা যে বা যেই করেছেন ওর এটা উচিত হয় নাই। কিন্তু এটার অর্থ এই না যে নব্য ফ্যাসিবাদ বলা যায় একটা কথার উপর। ফ্যাসিবাদ শব্দটা 100টায় যখন 95টা 80টা 85টা হয় তখন বলা যায়। এগুলা হলো বিচ্ছিন্ন, আমি বলি বিভিন্ন জায়গায় হচ্ছে, তো এটা হচ্ছে বিচ্ছিন্ন ঘটনা। বিচ্ছিন্ন ঘটনার সমাহার যখন অনেক বেশি হয়ে যাবে, লক্ষ্মীপুরে তানিয়া রবের উপর হামলা, আমি বলি অনেক বেশি হয়ে যাবে, তখন আপনি ওইটাকে বলতে পারেন। আপনি হাতে গুনে নিজেই বলেন কতগুলা জায়গায় বলতে পারেন। আপনি 300 আসনে আপনি মিনিমাম যদি 600টা এরকম ঘটনা ঘটে, এক একটা আসন মানে বিশাল এরিয়া, সেটা আপনি বলতে পারেন। তো আমরা মনে করি যে এটা বিএনপিও এখান থেকে, বিএনপিও অবশ্যই, বিএনপির যারা জড়িত থাকবেন যদি থাকেন, তাহলে তারা অবশ্যই বিচার বিএনপি করবেন, করা উচিত। আর এটা আমি মনে করব যে এই ধরনের ঘটনাগুলো যেন অনভিপ্রেত না হয়, এবং এটার জন্য সর্বোপরি সরকার দায়ী। সরকার এখনো 2 দিন চলে গেছে, আমরা কিন্তু কাউকে অ্যারেস্ট করতে দেখিনি, যেই হোক না কেন। সে যদি আমার মায়ের পেটের ভাইও হয়, আমি একই কথা বলবো যে তাদের অ্যারেস্ট করা উচিত, তাদেরকে আইনের আওতায় আনা উচিত, তাদের শাস্তির ব্যবস্থা করা উচিত। তার মানে কি বিএনপি বা জামাত বা যে কোনো দল, তাদের কিন্তু শাস্তি দেওয়ার বিধান নাই। সর্বোচ্চ শাস্তি হলো বহিষ্কার। তো সেইখানে সরকার করতে হবে। সরকার সামনে আর 2 মাস আছে ইলেকশনে, 2 মাসের মধ্যে যদি সরকার এই আইন শৃঙ্খলার জায়গাটা এখানে মিনিমাম উন্নতি না করতে পারে, সরকার নির্বাচন কিভাবে দিবে? তো নির্বাচনের এই প্রশ্নটা আসলো। আমি কতক্ষণ আগে এক ধরনের কথা উঠেছিল, উনি বলেছিলেন আতিক সাহেব যে বিএনপি নিজেই নির্বাচন চান। আমার খুব হাসি পেয়েছিল যে উনি প্রমাণ দিতে পারেন নাই যে বিএনপির কোন নেতা কোন কর্মী বলেছেন নির্বাচন চান না। বরং বিএনপি, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার এহেন অবস্থার মধ্যে বিএনপি কিন্তু নমিনি ঘোষণা করেছেন আরো 36টা। তো সেইখান থেকে বরং ওনাদের যে বি টিম যে এনসিপি, যাদেরকে ওনারা পেলেছে, সৃষ্টি করেছে, দেখভাল করছে, এখনো করছে, তারা বরং বলেছে খালেদা জিয়ার এই অবস্থার মধ্যে তফসিল আরো 1 সপ্তাহ পিছিয়ে দেওয়া হোক। এবং ওনারাও বিভিন্ন জায়গায় যেভাবে কথা বলে ভয় দেখায় যে যদি একদিনেই এটা হয় তাহলে জেনোসাইড হবে। জেনোসাইডটা কিন্তু সহজ কথা না, জেনোসাইড হইলেও বলা যায় না, কিন্তু আপনি বলতেছেন, অবলীলাক্রমে আপনি ভয় দেখাচ্ছেন। তো এটা কিসের? নির্বাচন না করার জন্য আপনি ভয় দেখাচ্ছেন। এই ভয়গুলো জামাতকেই মানায়,
ওনারাই এই ধরনের কথা বলতে পারে সব সময়, যে কোনো সময়। জামাত হলো সেই দল, যে দল আপনার যেখানে তারা শক্তিশালী সেইখানে শক্তির জেট দেখাবে, ওই শাহজাহান চৌধুরীর মতো, যে আমি উঠতে বললে উঠবে, বসতে বললে বসবে, আমি সকালবেলা এসে ওসি আমার কাছ থেকে খবর নিয়ে যাবে আমার প্রোগ্রাম কোথায়, তারপর আমাকে স্কট দিবে। এটা হলো ওই জায়গা, যেহেতু 1-2 বার এমপি হয়েছে। আর যেখানে তারা দুর্বল সেখানে একবারে বিড়ালের মতো মিউ মিউ। তো বিড়ালের মতো মিউ মিউ করলেও বুঝতে হবে যে এরা সময়ের অপেক্ষা করছে। নইলে বিএনপির সঙ্গে যখন ছিল তখন তারা এমনই ছিল। এখন সময় যখন তারা মনে করছে যে আওয়ামী লীগ মাঠে নাই, আওয়ামী লীগের যেহেতু আমি মামলা করি নাই, আওয়ামী লীগের যেহেতু আমি খাবার দিয়েছি, বাজার পাঠিয়েছি, আওয়ামী লীগের ঘরে রাতে ঘুমাইতে দেওয়ার সুবিধা করে দিয়েছি, ভুট্টা আমাকে তো দিবেই। এই যখন তাদের অবস্থা, তখন তারা বিভিন্ন স্বপ্ন দেখছে, যে স্বপ্ন বাস্তবে পরিণত হওয়ার অবস্থা ভীষণ ক্ষীণ। হ্যাঁ, যদি আপনার মেটিকুলাস ডিজাইনটা প্রয়োগ করে, যদি আন্তর্জাতিক মেটিকুলাস ডিজাইন প্রয়োগ করতে পারে, তাহলে হয়তো অন্য, যে ভোট আপনি যেই নেই দেন, ওই যে মেশিন বানাইছিল যেমন রিডায়েবল, ভোট আপনি যেই নেই দেন ওই একখানেই যাবে। এবার সুযোগ নাই, যে এটার প্রমাণ তো আপনি দিতে পারেন নাই, আপনার সরকার দিতে পারে নাই। আপনি 2টা ছেলে মেয়ে ঝগড়া করলে, মারামারি করলে, পুলিশ যেখানে নির্লিপ্ত দাঁড়ায় থাকে, মারামারি শেষের পরে যদি কোনো লাশ পড়ে, কেউ যদি আহত হয় চরমভাবে, অন্য গ্রুপ ফেলে চলে গেলে, তখন ওইটাকে ধরে নিয়ে ওখান থেকে টাকা কামাই করে পুলিশ। জি, ধন্যবাদ আপনাকে। আপনি বলেছিলেন যে আসলে বিএনপি আসলে শাস্তি দেয়, বহিষ্কার করে, পদস্থগিত করে, কিন্তু পদস্থগিতদেরকে তো আবার প্রার্থীও দেয়, আবার যারা আপনার দলের জন্য কাজ করেছেন আপনাদেরকে বঞ্চিত করে। এবারও 36 জন, যেটা আপনি বলেছেন নমিনেশন দেওয়া হয়েছে, মনোনয়ন দেওয়া হয়েছে, সেখানেও আপনাদের নাম বাদ পড়েছে। আবার স্থগিত যিনি আছেন, যদি বলি বীর মুক্তিযোদ্ধা ফজলুর রহমান, তিনিও আবার যে আদালতে শেখ হাসিনার রায় হয়েছে, সেই আদালতের বিচার, রাজাকারের আদালতে বিচার মানে না বলেছেন তিনি। আজকে দেখলাম তিনি আবার সেখানে সেই আদালতে গিয়ে আবার ক্ষমা চেয়ে বলেছেন, আল্লাহর পরে এই আদালত হচ্ছে আমার কাছে সবচেয়ে বেশি। ফজলুর রহমান সাহেব যে কথাটা বলেছে, আমি তার ওই কথার সাথে একমত না। আমি অনেক টেলিভিশনে তার পক্ষে অ্যাজ এ ফ্রিডম ফাইটার আমি যুদ্ধ করেছি, কথা বলেছি, অনেক বট আইডিয়ালাদের গালি শুনেছি, হজম করেছি। কিন্তু আজকে যেটা করেছে, সেটা উনি যেটা বলেছেন, আমি এই দেশের নাগরিক, আমি বলতে পারি বিচার বিভাগের স্বাধীনতা নাই, আমি অনেক কিছুই বলতে পারি বিচার বিভাগ নিয়ে, কিন্তু সেটা সম্মানের সাথে। এবং আমি খাড়ার উপর আমি ততক্ষণই বলবো, আমি এই ফজলুর রহমানের এই জায়গায় আমি হাবিবুর রহমান হাবিবকে সাপোর্ট করি। সে যেটা বলছিল তো বলছিল, 5 মাস জেল খাটছে। আজকে ফজলুর রহমান যদি জেল খাটে বের হইতো, তাহলে বলতাম যে বাপের বেটা। ধন্যবাদ। আপনার কাছে আবার আসবো, একটু যেতে চাই আবারও আতিকুর রহমান। আমার কাছে খুবই কম সময়ে একদম রোজা ও পূজাকে একই মুদ্রার এপিটোপিট মন্তব্য করে বক্তব্য দেওয়ার অভিযোগে সুনামগঞ্জ 2 আসনের জামায়াত ইসলামী মনোনীত সংসদ সদস্য প্রার্থী সিনিয়র অ্যাডভোকেট মোহাম্মদ শিশির মনিরের বিরুদ্ধে ধর্ম অবমাননার অভিযোগে মামলা দায়ের করা হয়েছে কালকে। আসলে এই কথাটা মনিয়াপাও তুলেছিলেন, রোজা ও পূজাকে একই মুদ্রার এপিটোপিট বলাটা নির্বাচনী রাজনীতি, নাকি আসলে জামায়াতও এটা বিশ্বাস করে? এটা কি এখন প্রাসঙ্গিক ইস্যু না, যেহেতু কালকে মামলা হয়েছে? এই বিষয়ে শিশির মনির বক্তব্য দিয়েছেন। তিনি একজন বাংলাদেশের সিনিয়র অ্যাডভোকেট, তিনি মামলা ফেস করবেন। ইতিমধ্যে ক্লিয়ার বক্তব্যটা ওনার, উনি পরও ভিডিও বক্তব্য দিয়েছেন। এখন নতুন করে উনি মাঠে খুব সক্রিয় আছেন এবং উনি নির্বাচনে বিজয়ী হওয়ার সম্ভাবনা দেখে মূলত আবার এটাকে দিয়ে একটা গ্রুপ মামলা দিয়ে আলোচনার চেষ্টা করে আছেন। এটা আমার কাছে খুব প্রাসঙ্গিক মনে হচ্ছে না। উনি যে ব্যাখ্যা দিয়েছেন, ব্যাখ্যাটা যৌক্তিক দিয়েছেন। এটা এখন টেনে নিয়ে এসে নানাভাবে কথা বলিয়ে আবার ভিন্ন রং দেওয়ার চেষ্টা করাটা আমার কাছে সমীচীন মনে হয় না। যেটা আমি এর আগে সময় পাই নাই, আপনি অনেকগুলো কথা আমাদেরকে বলেছেন। দেখুন, এই 5ই আগস্টের পরে আইন উপদেষ্টা বলেছেন মামলা বাণিজ্য হয়েছে। জামাত ইসলামী যৌক্তিক মামলা আমরা করেছি, কিন্তু বাংলাদেশে সব জায়গায় মামলা বাণিজ্য হয়েছে। এই মামলা বাণিজ্যের বেনিফিশিয়ারি কিন্তু বিএনপি না। যৌক্তিক মামলা কোথায় কোথায় করেছেন, কয়টা করেছেন যদি একটু বলতেন? আমি বলি, জামাত ইসলামী মামলা করেছে, আমরা শহীদপুরের মামলা করেছি এবং সেই মামলা আমরা লড়ছি এখন। কিন্তু গণহারে মামলা ঢাকায় থাকে, মামলা দিয়ে সাবে নবাবগঞ্জে, এগুলো কারা মামলা করেছে? এর অসংখ্য মামলা করেছে এবং এই মামলার মেরিট নষ্ট করেছে কাজটা। বহু জায়গায় আবার টাকা নিয়ে মানে একটা অফার করেছে, এত টাকা দিলে মামলা দিব না। দেখুন, আমার নির্বাচনী এলাকাতে সেখানেও কিন্তু বহু আওয়ামী লীগ এলাকা ঢুকে গেছে। এখন আমরা শুনতে পেয়েছি কোন নেতাকে তারা ম্যানেজ করেছেন, মাসিক চুক্তি করেছেন,
যে দিলে আমি তারা কি হয়রানি চলে যেতে করবে না। পারি? জি এই জন্য আমরা বলছি যে এখানে যেটি হচ্ছে মামলা বাণিজ্য অনৈতিক যেটা, সেটা আমরা কখনো করি না। যেটা আপা বারবারই বলছি, দেখুন আমরা বলছি গণভোট নিয়ে আমরা কথা বলেছি যে অবশ্যই গণভোট, আমরা এখনো অবস্থানে আমরা আছি, কিন্তু গণভোটের সাথে ইলেকশন পেছানোর কোনো সম্পর্ক আমাদের নাই। বিএনপির কথাবার্তায় মনে হচ্ছে ওনারা এখন ইলেকশন চাচ্ছে না। দ্বিতীয় দেখুন, যারা আমরা এখানে ওনারা বলেছেন যে আমরা বিএনপি, এই যে জোট থাকার জন্য আমাদের মনে করি আমাদের নেতৃবৃন্দের পাশে হওয়ার পেছনে আমরা জোটবদ্ধ রাজনীতি ভূমিকা পালন করেছে। যখন আওয়ামী লীগ দেখলো কোনো অবস্থাতেই এই জোটকে ভাঙ্গা যাচ্ছে না, তখনই মূলত তারা জামাত ইসলামীকে রাজনৈতিক কাজটা করেছে। তো যেখানে জোট টিকে রাখার জন্য আমরা নেতারা ফাঁসি হয়ে গেল, যে সেখানে এখন কথা আসে যে আমরা কি, জামাত কখনো কারো উপরে নির্ভর করে না, জামাত স্বয়ং সম্পূর্ণ। এখন যেহেতু জামাত ক্ষমতা রাজনীতির কাছাকাছিতে আছে এবং জামাত সবাইকে ওন করছে, এখন একসময় বলতো যে আমরা সাম্প্রদায়িক শক্তি, বলার সুযোগ নেই। আমরা মনে এই দেশটা সবার একটা ক্ষমতা, যদি আপনি আসতে চান, যদি দুর্নীতিমুক্ত করতে চান, চাঁদাবাজ মুক্ত করতে চান, নিঃসন্দেহে আপনাকে সবাইকে ধারণ করতে হবে। জামাত সে ধারণ করেই গেছে বলে, এবং যদি এখন ক্ষমতা কাছাকাছি জামাত, মানুষ এখন বলছে কি যে আগামীতে জামাত ইসলামী সরকারি আসবে। আপনি দেখুন না, ওনারা তো যদি আমি নমিনি, আমরা সব জায়গায় যাচ্ছি, সব জায়গায় আওয়াজ একটাই যে জামাত ইসলামী ক্ষমতা আসবে। এই জন্য এখন না ন্যারেটিভ করে যাতে আমরা আসছে, আমরা মনে করি এটি মানুষ বিশ্লেষণ করবে, এগুলো কখনো সফল সেখানে হবে না, এবং জামাত সত্যপথে আছে, সেভাবে এগিয়ে যাবে ইনশাআল্লাহ। আমাদের কথা প্রশাসন শুনতেছে না, দেখতে পাচ্ছি আর্মস অ্যামুনিশন আসতেছে। সালাউদ্দিন কাদের চৌধুরীর সাথে শেখ হাসিনার বিয়ে দিতে চাইছিল, এই কথা সালাউদ্দিন কাদের চৌধুরী নিজে বলছেন। আনকোট করে অনেক কিছুকে ফ্রেম করা যায়। উনি কিন্তু প্রথমেই বলছেন, কথাটা দেখেন, আপনার আগের উত্তরটা আমার একটু দেওয়া উচিত, তারপর সাধারণ ভাইয়ের কথা আসতেছে। সেটা হচ্ছে আপনি আগে বলছিলেন না ইন্ডিয়া কেন জামাতের সাথে একটা আইডিওলজিক্যালি কিন্তু ইন্ডিয়ার একটা সমস্যা আছে, এবং ইন্ডিয়া কখনো সবসময় জামাত ইসলাম বা ইসলামী দলগুলোকে রাইটিস্ট বলে, এবং সেজন্য দেখবেন যে ইন্ডিয়ার সমস্ত পেপার পত্রিকা টিভিতে খুঁজলে দেখবেন যে বাংলাদেশটা এখন রাইটিস্টের কি হচ্ছে, উদ্ভব হচ্ছে। এই যে তাদের যে কনসেপশন। সেকেন্ডলি একটা কি, 1971-এ বাংলাদেশ জামাত ইসলাম বারবার একটা কথা বলেছিল, আমাদের মুক্তিযুদ্ধটা হতে হবে আমাদের মধ্যে দিয়ে, এবং এই মুক্তিযুদ্ধের স্বাদটা আমাদের পেতে হবে। এই মুক্তিযুদ্ধের স্বাদটা আমরা কিন্তু পাইনি, এটা ভারত কিন্তু ছিনতাই করে নিয়ে গেছে, সেই জন্যই কিন্তু 36শে জুলাই আসছে। দ্বিতীয় যে কথাটা বললেন যে দেখেন, যারা এন্টি ইন্ডিয়ান, সালাউদ্দিন কাদের চৌধুরী এন্টি ইন্ডিয়ান বলে কিন্তু তাকে ফাঁসিতে ঝুলাই দিল, তাই কখনোই ইন্ডিয়ার মধ্যে পায়নি। মানবতা বিরোধী অপরাধ মামলা বলে দিচ্ছে আপনাকে, মানবতা বিরোধী অপরাধ ফজলুল কাদের চৌধুরী সাহেব, ওনার বাবা সেই সময় সবকে, সালাউদ্দিন কাদের চৌধুরীর সাথে শেখ হাসিনার বিয়ে দিতে চাইছিল, এই কথা সালাউদ্দিন কাদের চৌধুরী নিজে বলছেন। আর মানবতা বিরোধী অপরাধের মামলাগুলো সাজানো কি সাজানো না, সেটা অ্যাপিলেট ডিভিশন অলরেডি রায় দিয়ে দিছে। এবং স্কাইপি কেলেঙ্কারির পরে যদি বলা হয় যে এইগুলো মানবতা বিরোধী অপরাধ, তাহলে আর কিছু বলার নাই। এবং সেখানে জামাতের যতগুলো নেতাকে আপনারা ফাঁসি দেওয়া হলো। এবং আরেকটা জিনিস দেখেন, ফাঁসির বাইরে কিভাবে মারলেন ইলিয়াস আলীকে। ইলিয়াস আলীর কি ছিল? ইলিয়াস আলীর একটাই কথা ছিল, সিলেটের ওই বর্ডার দিয়ে তিনি কোনোভাবে অস্ত্র এগুলো আনতে দিচ্ছিল না। সো সে ওইখানে প্রতিবন্ধকতা ছিল, অতএব তাকে তুলে দাও, কারণ তাকে তো আর মানবতা বিরোধী অপরাধের আপনি ফেলতে পারতেছেন না। সো ইন্ডিয়ার অ্যাসাইনমেন্টটা কি ছিল, যে যারা যারা এই বাংলাদেশকে করদ রাষ্ট্রে পরিণত করার বিরোধিতা করবে তাদেরকে এক্সটিংগুইশ করে দাও। সেজন্য প্রথম ধাপে ছিল জামাত ইসলাম। এবং এইটার কেন, এটা কি জামাত কি আসলে যুদ্ধ বিরোধিতা ছিল? এবার আপনাকে বলি, জামাত ইসলাম বাংলাদেশের যে স্বাধীনতা, সেই স্বাধীনতাটা বিরোধিতা, রাজনৈতিক ভাবে যে বিরোধিতা করছিল, এই বিষয়ে কোনো সন্দেহের কোনো অবকাশ নেই, কিন্তু এটা ছিল রাজনৈতিক ভুল। কিন্তু আজকে 53 বছর পরে এসে দেখা যাচ্ছে যে না, শেখ সাহেব এবং হাসিনার যুদ্ধের উদ্দেশ্য ছিল এই দেশটাকে ইন্ডিয়ার করদ রাজ্যে পরিণত করা। কিন্তু তারপর আমি বলবো যে জামাতে ইসলাম যখন পাকিস্তান আর্মি এদেশের সাধারণ মানুষের উপরে ব্রুটাল আক্রমণ শুরু করলো, তখন জামাত ইসলামের ওই স্ট্যান্ডিং টাওয়াটা উচিত হয়নি। এটা তাদের রাজনৈতিক ভুল আর অপরাধের মধ্যে কিন্তু পার্থক্য আছে। আপনি কিন্তু বিচার করছেন 73 সালে, সেখানে দেখেন যে কতজন আওয়ামী লীগ, শেখ সাহেবের নিজের চাচা রাজাকার হিসাবে তাকেও বিচারের আওতায় নিয়ে আসা হলো। আপনি রাশেদ খান মেননের বাবাকে নিয়ে আসা হলো, কাকে নিয়ে আসা হয়নি। এবং তাকে যদি আমি আপনাকে একটা পরিসংখ্যান বলি, যে পরিসংখ্যানটা দেখেন যে ইউ উইল বি অ্যামেজড যে জামাত ইসলাম, আচ্ছা তখন বৃহৎ দল জামাত ইসলাম না, তখন বৃহৎ দলকে
মুসলিম লীগ এবং একটা দেখেন, আমি বলে দিই, যখন মন্ত্রিসভা গঠন করা হলো, এই মন্ত্রিসভাটা ছিল তো মালেক সাহেবের মন্ত্রিসভা। মালেক সাহেবের মন্ত্রিসভায় ডক্টর আব্দুল মোতালেব মালেক মুসলিম লীগ, আবুল কাসেম মুসলিম লীগ, নেওয়াজ আহমেদ মুসলিম, এটা কিন্তু 71 সালে যে সরকার গঠন করলো টিক্কা খানের সময়, মুজিবুর রহমান মুসলিম লীগ, ওবায়দুল মজুমদার আওয়ামী লীগ, শামসুল হক আওয়ামী লীগ, ওংসাংপ্রু চৌধুরী আওয়ামী লীগ, এস এম সোলাইমান কৃষক শ্রমিক পার্টি, মৌলানা মোহাম্মদ ইসাক নিজামে ইসলাম, জসিমউদ্দিন সরকার পাকিস্তান ডেমোক্রেটিক পার্টি, এ কে এম মোশাররফ পাকিস্তান ডেমোক্রেটিক পার্টি, এ কে এম ইউসুফ পাকিস্তান ডেমোক্রেটিক পার্টি, আব্বাস আলী খান জামাত ইসলাম। কারা? এরা হচ্ছে সব মিনিস্টার। 71 সালে যে ক্যাবিনেট ছিল, সে ক্যাবিনেটের 14 জনের মধ্যে 5 জন মুসলিম লীগের, 3 জন আওয়ামী লীগের, 3 জন পাকিস্তান ডেমোক্রেটিক লীগের, 1 জন জামাত ইসলামের। তাহলে এবং ওই যে পরিসংখ্যানটা আপনাকে দিতে চাইলাম, 2019 সালে যখন শেখ হাসিনা ইয়াটা তৈরি করলেন, কি তৈরি করলেন, যে রাজাকারের তালিকাটা তৈরি করলেন, সেই তালিকাটায় দেখেন যে কে কতজন ছিল। আমি আপনাকে এখন আচ্ছা এই দেখেন, এই তালিকাটা 15 ডিসেম্বর 2019 সালে আওয়ামী লীগ কর্তৃক তৈরি। আওয়ামী লীগের মধ্যে রাজাকার ছিল 8060 জন। বিএনপি আওয়ামী লীগের না বলা হচ্ছিল নাকি? এটা দেখেন, এটা তো পেপারে। আচ্ছা। এবং বিএনপির মধ্যে 1024 জন, অন্যান্য 879 জন, জামাত 37 জন। আমি এখন ওই জায়গাতে না, আপনাকে ইন্টারপ্রিটেশনটা এইভাবে দিতে হবে। সেটা হচ্ছে, আপনি কেন এই 53 বছরে একটা ইস্যুকে জিয়ে রাখছেন কেন? দেশকে যদি ভাগ করেন, এটা তো ব্রিটিশ নীতি, ভাগ করে এবং শাসন করে। ভাগ করলে আপনার যদি শাসন করাটা কি হয়, উপকার হয়। আপনি কেন আপনি সেই সময় কোলাবরেটর এক দিয়ে যদি জামাত ইসলাম অপরাধ করে থাকতো, তার আপনি বিচার করতেন। আপনি এই 17 বছর তো সময় পাইলেন, আপনি তো অনেকের বিচার করলেন না। তো জামাত ইসলাম যদি ওই সময় যদি সত্যি মানবতা বিরোধী অন্যায় করে থাকতো, তাহলে তার আপনি বিচার করতেন। আপনি তো বিচার করেননি। আর যতক্ষণ কাউকে বিচার না করবেন, তাই কি অপরাধী বলা যাবে? প্রিজাম্পশনটা কি? এভরিওয়ান ইজ ইনোসেন্ট আনটিল প্রুভেন গিলটি। তাহলে আপনি গিল তো প্রমাণ করতে হবে। এবং আমি আপনাকে এই ডকুমেন্ট সব থেকে দেখালে, এখন মিথ্যাচার করা হচ্ছে মুক্তিযুদ্ধকে নিয়ে। এই দেশে সবাই মিলে আমরা, এবং এটা কোথায় পাওয়া গেছে জানেন? এম আর আক্তার মুকুলের বই থেকে। এম আর আক্তার মুকুলের যে চরমপত্র বই, সেই বই 330 নম্বর পাতায় দেওয়া আছে। আর সাজান ভাইয়ের কথাটা কেন বললাম, সাজান ভাই বলছে কি, বর্ডার দিয়ে কি আসতেছে? অস্ত্র আসতেছে, এবং বর্ডার দিয়ে টাকা আসতেছে। এই যে আপার সাথে আমাদের এক কেন আছে? তারেক জিয়ার জীবন হুমকি কার জন্য? ইন্ডিয়ার জন্য। আমাদের নির্বাচন যদি আপনি বলেন অনিশ্চিত, কার জন্য? ইন্ডিয়ার জন্য। এবং এগুলো সবই করতে চাবে কে? আওয়ামী লীগ এবং ইন্ডিয়া। দেখেন এই মানে এগুলো কথা বললে বাসপুরা না, আগুন সন্ত্রাস, এগুলো তো আওয়ামী লীগের দ্বারাই তৈরি। আজকে যখন আপনি এই জিনিসগুলো দেখতেছেন, তখন সাধারণ সাহেব কি বলতেছে যে আমাদের কথা প্রশাসন শুনতেছে না, দেখতে পাচ্ছে আর্মস অ্যামুনিশন আসতেছে। তার মানে আপনি যে প্রথমে যেটা বললেন জামাতে ইসলামের লোকজন প্রশাসনে বসে আছে, তাহলে তো সাধারণ ভাইয়ের মতো লোক এ কথা বলে না। তবে তারও একটা জিনিস বলি, সে যেহেতু রাজনৈতিক নেতা, ওই বক্তব্যটা তো উনি দিয়েছেন যে জামায়াত প্রশাসনের আমাদের কথা উঠতে হবে। উত্তর কি জন্য বললো? আপনি ওই প্রথমটুকু তো দিতে হবে। যখন সে বললো ইন্ডিয়া থেকে টাকা এবং অস্ত্র আসতেছে, আমাদের শুনতে চাচ্ছে না, তো আমাদের কথা শুনতে হবে। এই আমাদের, এটা কিন্তু রূপক সেন্সে বলতে মানে কি, এই সরকারটা, হ্যাঁ এই সরকারটা তো আমাদের সবার না, এই অদ্ভুতানের সরকার না। তাহলে আমাদের কথা যদি শোনে, তাকে শোকজ করলেন তাহলে না, এটা একটা জিনিস। ওনার পরের অংশটুকু দেখেন, ওই যে বলছে পুলিশ আগে পিছিয়ে যেতে হবে। তার মতো রাজনীতিবিদ সরল আপা যাব না আমরা। এরকম জায়গায় সব কথা কি সবসময় বলতে পারবো? যেটা অফলাইন আমরা বলতে পারি, সেটা কি রাজনৈতিক নেতা হলে বলা যাবে? তো ভাইয়ের যে পরের অংশটুকুন, যেটা পুলিশ আগে থাকতে হবে পিছনে থাকতে, এটা যতই রূপক করতে বলছে যে ইলেকশন যদি তুমি করতে চাও, তাহলে পুলিশকে এরকম স্ট্যান্ডিং এ আসতে হবে, নাহলে তুমি ফ্রি ফেয়ার ইলেকশন করতে পারবে না। জামাত সেজন্য শোকজ দিছে, সে তার রিপ্লাই দিবেন। এই শোকজ দেওয়ার এই যে বিধানটা কি জন্য, যে তোমার এই বক্তব্য কি জন্য তুমি দিলা, কিসের পরিপ্রেক্ষিতে, সে শোকজ দেন যাতে পরিষ্কার হয়ে যায়। আমরা স্বাদ পেয়েছি তো স্বাধীনতা, তারপরে তো আপনার নিবন্ধনের জন্য আপনাকে অনশন থাকতে হচ্ছে, কান্না করতে হচ্ছে। দেখেন 7,000-এর মতো আওয়ামী লীগ রাজাকার ছিল, 2,000-এর মতো বিএনপি রাজাকার ছিল, এবং জামাত থেকে সবচেয়ে কম ছিল। আমি 2019 সালের যেই তালিকাটা হয়েছিল, সেই তালিকাতে যেই 10,000, 11,000 যে সংখ্যাটা ছিল, সেই সংখ্যাতে 78 জন জামাতে ইসলামের বেঁচে আছে, সক্রিয় রাজনীতিতে আছে, এরকম আইডেন্টিফাই হয়। সেই সময় জামাত ইসলাম গুজব ছড়ায়, জামাত শিবির, যে তাদের মাত্র 37 জনের নাম পাওয়া গেছে, এবং বাকি যারা ছিল তাদের এখানে তারা কোন দল করে এরকম উল্লেখ ছিল না।
তো এইখানে 8,000 বলছে ফুয়াদ ভাই এবং 2,000 বলছে বিএনপির। ওই সময় বিডি ফ্যাক্ট চেক থেকে এই তথ্য যে অসত্য কোনো গণমাধ্যমে আসেনি সেটা প্রকাশিত হয় এবং এইটাকে ক্রস চেক করে বর্তমান সময়ে এসে দ্য ডিসেন্ট নামে যে জামাতে ইসলামের ওই সময়ের প্রোপাগান্ডাটা এটা একটা গুজব ছিল। আজকে ফুয়াদ ভাই সেই গুজবটাকে আবার এইভাবে বলছেন, যাক মানে আমরা জানলাম বিষয়টা আর কি, এভাবে একটা ভুল তথ্য এভাবে দিলেন আর কি। ঠিক আছে, আমার তথ্য ওইখানে আমরা এটাকে ওইভাবেই বলি যে জামাতের যদি সবচেয়ে কমই রাজাকার হয় রাগ করেন কেন? রাগ তো করার কথা না, খুশি হওয়ার কথা। ব্যাম পার্টি বাজিয়ে ফুল দিয়ে উৎসব করেন যে জামাত ইসলামে রাজাকার সংখ্যা সবচেয়ে কম। আর হলো পিলখানা হত্যার সঙ্গে আরেকটা বিষয় একটু যোগ করেছেন যে মুক্তিযুদ্ধেও এত অফিসার নিহত হননি বা এত সেনা সদস্য নিহত হননি। 25 মার্চে 49 জন ওই দিনই আমাদের পুলিশ বাহিনীর সদস্য নিহত হয়েছিলেন এবং আমাদের মুক্তি সেনাবাহিনীর সদস্য পুলিশ সদস্য মিলে প্রায় 10 থেকে 15,000, অ্যাকুরেট সংখ্যাও নাই, তারা এই যুদ্ধে জনযুদ্ধে নিহত হয়েছিলেন। তো ওই যুদ্ধে নিহত হয়েছিলেন, এইটাকে পিলখানা হত্যার সঙ্গে তুলনা করা মোটেও ঠিক হয়নি। এটা আলাদা একটা ফ্যাক্টর, এটার বিচার আমরা চাই, এটা বিচার করতে হবে। তুলনার বিষয় না, এতগুলো সেনা সদস্য বিশেষ করে সর্বোচ্চ পর্যায়ে সেনা সদস্য একসাথে এইভাবে হয়েছে কিনা, শহীদ হয়েছে কিনা এইভাবে যুদ্ধে, এইভাবে আমি তো বললামই তো যে একদিনে আমাদের পুলিশ সদস্য 49 জন 25 মার্চে নিহত হয়েছিলেন। পুরা সময়ে সেনাবাহিনী, পুলিশ বাহিনী, সাধারণ জনগণ মিলে মুক্তি সেনা 10 থেকে 15,000 নিহত হয়েছিলেন। তার মধ্যে কতজন সেনাবাহিনী থেকে এটা ডিফাইন করা নাই এবং অনেকজন মৃত, তাদেরকে বিভিন্ন ক্যাটাগরিতে বিভিন্ন পদকও দেওয়া হয়েছে মৃত্যুর পরে। তো এগুলো সংখ্যা তুলনা করাটা মজা পাচ্ছেন হয়তোবা, কিন্তু আমি বলছি তুলনা করা ঠিক না। মুক্তিযুদ্ধ সম্পূর্ণ ডিফারেন্ট একটা বিষয়। পিলখানা হত্যাকাণ্ডে ভারতের স্বার্থ আছে, রৌমারী সীমান্তের হত্যার কথা জানেন, ভারত পরাজিত হয়েছে, সে স্বার্থে ভারত কাজ করেছে। আমার প্রশ্ন হলো, ভারত আমাদের শত্রু, তাই না? শত্রু, পিলখানাতে তারা একটা ঘটনা ঘটাইছে, এখানে বাংলাদেশের সন্তান যারা বিডিআর সদস্যরা ছিলেন তারা ভারতের দ্বারা মোটিভেটেড কেন হলেন? আমার প্রশ্ন, কেন মোটিভেটেড হলেন? এরকম তো ঘটেনি যে বিডিআর সদস্যদেরকে সেনা সদস্যরা হত্যা করেছে। আমরা কি গল্প এখন এভাবে বলবো যে সেনাবাহিনী হলো বিডিআর সদস্যদের হত্যা করেছে? তাই না? ভারত প্রতিবেদন দেওয়ার পর কি আপনি তাই মনে করবেন? না, আমি তো সেটা বলতে পারি না যে সেনা সদস্যরা বিডিআর সুযোগ আছে কি না, এরকম কি সুযোগ আছে নি ভাবার, তাই না? ডিফেমিং করার জন্য সুযোগ তো নাই, তাই না? ভারত আমার শত্রু। আমার প্রশ্ন হলো, বাংলাদেশি বিডিআর সদস্য যারা ছিল তারা কিন্তু তাদের দ্বারা মোটিভেটেড হয়ে সেনা কর্মকর্তাদের হত্যা করলো। ভারতের আপনি বিচার করবেন কি করবেন না, করতে পারবেন কিনা পারবেন না পরের বিষয়। আমার দেশের সন্তান হয়ে আমার দেশের আরেক সন্তানকে হত্যা করলো, সেটাকে কিভাবে দেখেন? দেখেন, বিডিআর এই ঘটনায়, পিলখানার ঘটনায় বিডিআর সদস্যদের মুক্তির জন্য প্রথম যে রাজনৈতিক দল হিসেবে প্রোগ্রাম করে, এটা আমাদের সংগঠনটা, আমরা প্রোগ্রাম করি, আমরা দফায় দফায় প্রোগ্রাম করছি যে এখানে অনেক নির্দোষ মানুষ আপনার হলো বন্দী হয়ে আছে, আটক হয়ে আছে। তাদের শহীদ মিনারের প্রোগ্রামে আমরা সংহতি জানিয়েছি, তাদের আইনি প্রক্রিয়ায় কোর্টে যখন মামলা চলতেছিল সেই সময় আমরা ওখানে দাঁড়িয়েছিলাম। কিন্তু আমাদের ওই এক জায়গায় যে সবাই নির্দোষ না, সবাইকে নির্দোষ বানানো যাবে না গড়পড়তাই, যে এরা সবাই নির্দোষ, ঠিক আছে? এটা মনে রাখতে হবে। এখানে তারা নির্দোষ না, এটা বলতে না, যারা এখানে সকল বিডিআর সদস্য নির্দোষ না, আমি সেটা বলছি। আচ্ছা, আমার এই কথাটা বুঝতে হবে। সকল বিডিআর সদস্য নির্দোষ না। ভারত তো আমার ক্ষতি করবেই, ভারত আমার দুশ্মনী। বাংলাদেশের যে নাগরিকটা ভারতের দ্বারা মোটিভেটেড হয়ে বাংলাদেশের নাগরিককে হত্যা করছে, সে কি কম অপরাধী? ভারত তো ক্ষতি করবেই। সীমান্তে পাইলে গুলি করছে, যারা সুযোগ করে দিচ্ছে, সেটা আওয়ামী লীগ সুযোগ করে দিয়েছে, তাপস সাহেবের নাম আছে, সে সুযোগ করে দিয়েছে। তো তারাও ভারতের চেয়ে কম অপরাধী নাকি? অথবা তাপস সাহেবের যে নাম যা আসলো, তারা সমন্বয়কারী হিসেবে, তাই না? যেই বিডিআর সদস্যের হাতের অস্ত্র থেকে গুলিটা ছুঁড়ে শাকিল সাহেবকে মারলো, সে কি কম অপরাধী? আমার প্রশ্ন ওই জায়গায়, স্বাধীন দেশে কেন স্বাধীন দেশের সৈনিককে মারা হলো? এটা একটা ঐতিহাসিক বিষয় আছে। আমরা ওই গল্পগুলো শুনছিলাম যে রৌমারী সীমান্তে, তারপরে সিলেট সীমান্তে ভারতের ছোট ছোট পরাজয় ছিল বা বড় পরাজয় ছিল। সেই বিএনপির আমলে, আমি এক্স্যাক্টলি বলতে, সিলেটের যেটা ছিল সেটা বিএনপির সময় সেটা ছিল, সিলেটের যেটা। আর রৌমারী সীমান্তে
এটাও বিএনপির সময় ছিল। এবং দুঃখজনক একটা বিষয় রয়েছে যে না, এটা আওয়ামী লীগের সময়ে ছিল। রৌমারী সীমান্তে আওয়ামী লীগের সময়ে ছিল। দুঃখজনক হলো যে অফিসার নেতৃত্বে ছিলেন তখন, তাকে আপনার হলো পরবর্তীতে বিএনপির সময়ই বহিষ্কার করা হয়।